আসসালামু আলাইকুম গাইস অ্যান্ড ওয়েলকাম টু সিপিএস একাডেমি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটা স্পেশাল পডকাস্ট নিয়ে আসছি আমাদেরই স্টুডেন্ট জাহিদ হাসান জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে, এবং এবারের আইসিপিসি ঢাকা রিজিনাল 2025-এর টপ 10-এর 8 পজিশন যে যারা অ্যাচিভ করছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে, যে ইউ জাবিয়ান 6.1-এর টিম মেম্বার। সো জাহিদ হাসান, ওয়েলকাম টু সিপিএস একাডেমি। ধন্যবাদ ভাই। আচ্ছা ওকে, আজকে আমরা জাহিদ হাসানের সাথে ডিসকাস করব কিভাবে আমরা আইসিপিসির জন্য প্রিপারেশন নিব, কিভাবে আমাদের স্ট্র্যাটেজি হওয়া উচিত, কিভাবে প্র্যাকটিস স্ট্র্যাটেজি হওয়া উচিত, কীরকম টিম স্ট্র্যাটেজি হওয়া উচিত। সো এই সব কিছু নিয়ে আমরা ইনশাল্লাহ ডিসকাস করব। সো সবার আগে আমি তো ছোট একটা পরিচয় দিছি জাহিদ হাসানের, তো জাহিদ হাসানকে বলবো তুমি আরেকটু ডিটেলস একটা তোমার পরিচয় দাও। আচ্ছা আসসালামু আলাইকুম। আমি জাহিদ হাসান, পড়াশোনা করতেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আইআইটিতে, থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারে। আমি হলো সিপিএস একাডেমির একদম শুরুর ব্যাচ বলা যায়, যে যখন আসলে ব্যাচই শুরু হয় নাই না ভাই, হ্যাঁ, হ্যাঁ, একদম ব্যাচ শুরু হয় একদম নাই ব্যাচ আসলে শুরু হয় তখন। না তখন। তখন মোটামুটি যখন আমার এইচএসসি পরীক্ষার পর এডমিশনের পর আর মেইনলি যে টাইমটা বুঝেছিলাম, তো আমার চান্স পাওয়ার পর এক সিনিয়র ভাই বলছিল, আমাদের 48 ব্যাচের অন্তর ভাই আর কি। তো উনি আমার এলাকার এই দিকের আর কি, ওনার সাথে পরিচিত ছিলাম আর কি। আমার এক বড় ভাইয়ের ফ্রেন্ড হয়, তো উনি বলছিল যে তুমি একটু প্রোগ্রামিং শুরু করো, এরকম কিছু বলছিল। তো এরপর আমি আসলে একটু ওই যে ফেসবুকে ঘাটাঘাটি করলাম, তো মোটামুটি তখন থেকে সিপিএস একাডেমির মানে ভার্সিটিতে আসবো তার 2 মাস আগে এরকম হবে। তো এটা আমি ভাই মানে এই কথাটা বলবো কিনা আসলে ভাবতেছিলাম যে হ্যাঁ বলবো, সমস্যা নাই। আমার আসলে ভাই আমার হলো মেইনলি আমার বাবা নেই, আমার আর্থিক সমস্যা ছিল। আমি আপনাকে নগদ দিছিলাম যে ভাই এরকম আপনার কোর্সটা তো এত টাকা, আমার আসলে এত টাকা আসলে নাই। নাই বলতে মানে আমি আসলে ভাই এত টাকা দিতে চাচ্ছি, আপনি বলছিলেন যে সমস্যা নেই, যেহেতু তোমার আর্থিক সমস্যা আছে, কোনো সমস্যা নেই, তুমি এই টাকা দিয়ে ভর্তি হতে পারো, সমস্যা নাই, যেহেতু তোমার সমস্যা তোমার তো আমি ইয়া করে দিলাম। ওই টাইমে তখন কিন্তু আপনি ভাই এখন মানে সিবিএস একাডেমি এখন যেমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে, তখন আপনি তো জব করতেছেন, জবের পাশাপাশি নিজে পড়াইতেন এরকম ছিল। আর তখন আপনি এই কনসিডারটা করে আমাকে ভর্তি করাইছিলেন। তো ওই টাইমে দেখা গেছে যে আমার ভার্সিটিতে আসার আগে 2 মাস আগে থেকে আমি সর্বপ্রথম আপনার এসটিএল এর ক্লাস দেখার পর কিন্তু ভাই আমি আপনার কোর্সটা কিনছিলাম। আপনার যে এসটিএল প্লেলিস্টটা ফ্রি ছিল, 14টা ভিডিও আমার এখন মনে আছে, প্রায় 14টা ভিডিওতে প্রায় 14 ঘন্টার বেশি হবে। মানে বলতে পারবো যে এসটিএল এর একদম A to Z সবকিছু সুন্দরভাবে ওখান থেকে আমার মেইনলি এসটিএল শেখা। আর এসটিএল শেখার পরেই আমার মোটামুটি প্রোগ্রামিং এর জিনিসগুলো আরো বেশি ভালো লাগে। কারণ তখন মেইনলি আমাদের বিগিনার লেভেলের যে প্রবলেম গুলো, এগুলো কিন্তু ভাই মেইনলি এসটিএল বেশি হ্যাঁ, ইউজ করা লাগে হ্যাঁ, হ্যাঁ। সবকিছু। মেইন আর অবস্টাকল তো এইটা এসটিএলটা। তুমি একটা হ্যাঁ হ্যাঁ বেসিক ক্লিয়ার করার পরে যখন ইমপ্রুভ করতে যাও, এসটিএলেই আটকায় যায় সবাই। হ্যাঁ, ওই আপনার ওই ক্লাস করার পর থেকে মোটামুটি আমার এসটিএল এ মোটামুটি একদম আমি খুব ইনডেপথ নলেজ গুলো পেয়ে গেছিলাম, আর আমি সাথে সাথে নোটও করছিলাম। তো আমার মাশাল্লাহ। মোটামুটি তখন ভালো লাগছিল যে না ঠিক আছে, এটা অনেক সুন্দর, ভাই অনেক ভালোভাবে শেখায়, তাহলে দেখি আমি পরের যে জিনিসগুলো আছে এগুলো শিখতে পারি কিনা। তো ওই প্রথম 1-2 মাস তারপর আপনার কোর্স কেনার পর মোটামুটি আমি ক্লাসগুলো করতাম। প্রথমে হয়তো অনেক কিছু যে আছে ভাই, প্রথমবার দেখলে তো অনেক কিছু শেখা যায় না, স্বাভাবিক বিষয়। হুম। জিনিসটা কি এরকম, যেমন গ্রাফ ডিএফএস এই জিনিসগুলা অনেক লাগতো, যে আসলে এই জিনিসটা কি কিভাবে হইতেছে। হ্যাঁ, 2D জিনিসগুলো 2D ভেক্টরে আমরা পুশ করতেছি, ভেক্টরে কি এই জিনিসগুলো কি, অনেক কিছু বুঝি নাই। কিন্তু ভার্সিটিতে আসার পর সিনিয়র ভাইরা যখন বললো, সিনিয়র ভাইরা আসলে ভার্সিটির জিনিস অন্যরকম, ভার্সিটির কমিউনিটিটা অন্যরকম। হুম। এখানে মানে সিনিয়র ভাইদের যে গাইডলাইন গুলা, এগুলো আপনি নিজেও এক সময় সিনিয়র ভাই ছিলেন। হ্যাঁ, হ্যাঁ, আপনি দেখছেন হ্যাঁ যে এটা অন্যরকম, সিনিয়র আমরা ভাইদের কোনো তুলনা নেই। জুনিয়রদেরকেও দিছি, আবার আমরা সিনিয়রদের হ্যাঁ, ভাইদেরকেও পাইছি। সো এই ক্ষেত্রে আমি স্বাভাবিক বিষয়। সবসময় একটা কথা বলি সবাইকে, যে ভার্সিটির সিনিয়র ভাইরা হচ্ছে তোমার বাপের সম্পত্তি। এদের থেকে জি ভাই এটাই। যেভাবে বেনিফিট নেওয়া যায় ওভাবে নাও, রেফার নাও, হ্যাঁ এটাই শিখো, গাইডলাইন নাও, সব কিছু নিতে হবে ওদের থেকে। ওদের সাথে একটা ভালো রিলেশন দরকার। সবকিছু। হ্যাঁ হ্যাঁ। আর আমাদের মোটামুটি জাহাঙ্গীরনগরে একটা অন্যরকম বন্ডিং আছে, আমি এটা বলবো, সবাই বলে এটা, আমি আচ্ছা, আচ্ছা। নিজেও জানি সবার সাথে। আর আমাদের যেটা হলো যে সিনিয়র ভাইরা, এই তুই ল্যাবে নাই কেন এরকম, আমাদের অনেক ভাই আছে সিনিয়র ভাই, আফজল নিলয় ভাই, অনুবন্ধ সিং মুন্না ভাইরা, ল্যাবে নাই কেন তাড়াতাড়ি আয়, এরকম হুম। ভাইরা থাকতে এরকম করতো। ভাই আজকে ল্যাব থেকে যাবি না, আজকে ল্যাবে 10টার পর বের হবি, এরকম ভাইরা এইভাবে ডিরেক্ট ফোর্স করে বলতো। সিপি করাইতো। মোটামুটি ফোর্স করে করে সিল করে, হ্যাঁ এরকম। হ্যাঁ। আর সাথে মোটামুটি ভাইরা তো যে গাইডলাইন দেওয়ার দিত, সমস্যা নেই, এটা তো একদম 100% শিওর। আর পাশাপাশি আমি মোটামুটি সিপিএস একাডেমির যে কোর্সটা ছিল ওইটা তো একদম ফোকাসড, আপনার মোটামুটি যেগুলো অনেক সুন্দর করে শেখানো হয়েছে। আমি ট্রুলি ভাই আমি প্রথম 2বার দেখে হয়তো শিখি নাই, তৃতীয়বার যখন গেছি তখন কিছু শিখছি, চতুর্থবার যখন শিখছি আমি এভাবে 4-5 বার আপনার কোর্স পুরোটা যত ক্লাস আছে আমার এখনো, আমার ল্যাপটপ আপনি স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারবো, আপনার পুরো
ক্লাসগুলো আমার ডাউনলোড করা আছে, আপনার ক্লাস কিন্তু ইউটিউবে ছিল, আমি হুম হুম সব হুম। ডাউনলোড করে ইয়েতে লিখছি, কারণ আমার 5 বা 6 বার কখন দেখতে হবে তার ঠিক নেই। হয়তো এরকম হয়েছে যে আমি বাসায় আসতেছি, বাসে বা ট্রেনে ক্লাস দেখতেছি, আমার ল্যাপটপ থেকে ফোনে নিছি, নিয়ে আমি দেখতেছি, হয়তো সেই সময় এমবি বা সমস্যা এই জাতীয়, এই জন্য সব ক্লাসটা আমি সবসময় ডাউনলোড করে রাখছি যে আচ্ছা ঠিক আছে, আমি তো বাসায় যাচ্ছি আজকে 6-7 ঘন্টার জার্নি, আজকে একটু দেখি ডিএফএস এর ক্লাসগুলো একটু ভালো করে দেখি, যে একটু এগুলো একটু রিভিশন করি, এরকমও হয়েছে। ঠিক আছে। হ্যাঁ তো মোটামুটি আর আপনি তো মোটামুটি যেটা শুরু করেন ওইটা একবারে, আমার ফ্রেন্ড ইয়ামিন, ও বলে, ও ও কিন্তু হলো ইয়াতে, আপনার হইলো যে টিমটা অনুষ্ঠান হয়েছে জাহাঙ্গীরনগর, ওই টিমে আছে, আমরা সবসময় একসাথে থাকি। আচ্ছা ও আচ্ছা। ও বলে যে, মানে আমি তো ক্লাস দেখতাম, ও দেখতো, বলে শাহরিয়ার ভাইয়ের কি কোনো খায় দেয় কোনো কাজ নাই, একটা জিনিস এতবার বোঝাই, ভাইয়ের এত ধৈর্য কিভাবে আছে, এইটা বলে সবসময়। আমি বলি ভাই এরকমই, যেটা ধরে এটা শুরু করলে চলতেছে চলতেছে চলতেছে, যতক্ষণ না শেষ হয়েছে চলতেছে। যাই হ্যাঁ, হোক, অনেক একদম সিপিএস বিগিনার। একাডেমিতে এই স্ট্রাকচারটা আমরা এখনো ফলো করি। আমাদের ট্রেনাররাও ফলো করে যে একটা জিনিস অনেক বেশি ভেঙে দেখাই। অনেক বেশি ভেঙে দেখাইলে লাভটা কি হয়? বিভিন্ন ওয়েতে তুমি এটাকে অ্যাটাক করতে পারবা। বিভিন্ন ওয়েতে একটা প্রবলেম এটাকে এপ্লাই করতে পারবা। রাইট? এই আর কিন্তু জিনিসটা ভাই এভাবে এটা কিন্তু ফলো করি। হ্যাঁ। বিগিনারদের জন্য কিন্তু ভাই সব থেকে এই ওয়েটা সব থেকে বেস্ট। হ্যাঁ, একটা জিনিস একদম ভেঙে ভেঙে ইয়াতে এগুলো দেখলে, একটু সময় দিয়ে যদি দেখে, মোটামুটি আশা করি জিনিসগুলো খুব সহজে বুঝে যাবে, ওদের জন্য যে হ্যাঁ, টপিক হ্যাঁ, গুলো হ্যাঁ। দরকার। আর আমি আমার জুনিয়র যারা আছে মোটামুটি, আমার ভার্সিটি জুনিয়র যারা, আমরা তো এখন সিনিয়র হয়ে গেছি মোটামুটি, সিনিয়র ভাইরা এখন ইন্টার্নশিপ করতেছে, আমরা পরে হয়তো করবো এই আর কি, 3-2 তে আছি। তো আমাদের যে জুনিয়ররা আছে, আমি যখন সেকেন্ড ইয়ারে আছি, ফার্স্ট ইয়ারের কেউ যদি এসে আমাকে জিজ্ঞাসা করতো যে ভাই আমি সিভি শুরু করতে চাই, আমি বলি যে তুমি হলো প্রথমে তোমার সি পারো, হ্যাঁ পারি, সি তো তোমার কোর্স ছিল ফার্স্ট সেমিস্টারে, C++ এ মুভ করতে কিছুই লাগবে না, জাস্ট দুইটা জিনিস, একটা ইনপুট আউটপুট, একটা হলো STL। তুমি ইনপুট আউটপুট তোমার 2 মিনিটের বিষয়, আর STL তুমি 11.5 প্লেলিস্ট দেখবা। হুম। যেটা আমি এভাবে বলতাম, ইউটিউবে ফ্রি ফ্রি ক্লাস আছে, তুমি ফ্রি ক্লাস দেখো। আগে তোমার কোনো আপাতত কোনো কোর্স টোর্স কিছু কেনার দরকার নেই, তুমি আপাতত হ্যাঁ, STL শেষ করো। STL মোটামুটি, এইটা শিওর যে মোটামুটি যারা মোটামুটি স্পেশালিস্ট পর্যন্ত হয়, তারা যদি শুধুমাত্র STL খুব ভালোভাবে শিখে, আর হ্যাঁ। অন্যান্য যে জিনিসগুলো আছে যেমন বাইনারি সার্চ, সাধারণ যে টপিক যে বেসিক যেগুলো আছে, বা জিনিসগুলো। প্রিভিক্স বেসিক জিনিসপত্র, এগুলো থেকে কিন্তু ভাই স্পেশালিস্ট পর্যন্ত এমনিতেই যাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মোটামুটি খুব বেশি কিছু ওই লাগে না, জাস্ট একটু STL। ফাস্ট সলভ করতে পারতে হয়। ফাস্ট হ্যাঁ হ্যাঁ যদি হ্যাঁ সলভ হ্যাঁ, করতে এই পারে জিনিস এসটিএল আর বেসিক বাইনারি সার্চ আমার পার্শিয়াল সাম পারে, স্পেশালিস্ট হয়ে যায় এটা। হ্যাঁ, মোটামুটি স্পেশালিস্ট হয়ে যায়, ওই আর কি প্র্যাকটিস করা লাগে, প্র্যাকটিস করতে করতে STL শিখলে তো তখন প্র্যাকটিস করবে আর কি, এই আর কি। হুম। কিন্তু আমি বলি যে তোমরা হলো ইউটিউবে সারিবার লিস্ট আছে, 14টা ভিডিও আছে, আমি কিন্তু ভাই আপনাদের ডিরেক্ট বললাম 14টা ভিডিও আছে, কেন বলতে পারলাম, আমি তো ক্লাস দেখছি অনেক আগে, কিন্তু আমি এই যে হ্যাঁ। কয়েকদিন পর পরই আসে, আচ্ছা বার করে দিয়েছে, দেখো এই 14টা ভিডিও দেখো, আর কিছু লাগবে না। মাশাল্লাহ, মাশাল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি ম্যাক্সিমাম মানে স্টুডেন্ট আসে যে এসটিএল এর প্লেলিস্টটাই দেখে। অধিকাংশ স্টুডেন্ট আমাদের হ্যাঁ এদিকে হ্যাঁ আসছে এবং আমি প্রচুর দেখা গেছে আমি চিনি না বা এরকম স্টুডেন্ট না, বাট ভালো পজিশনে আছে, তাদের সাথে পডকাস্ট করতেও এসেছি। তারা আমাকে বলতেছে ভাই আমি আপনার এসটিএল এর প্লেলিস্টটা দেখছিলাম। সো তখন হ্যাঁ হ্যাঁ, বেশি আপনার ভাল স্টিল লাগে আর কি। প্লেলিস্ট আসলে হ্যাঁ। বিখ্যাত। যাক আলহামদুলিল্লাহ। সো এভাবে আস্তে আস্তে তোমার প্র্যাকটিসগুলো শুরু হয়েছে আর কি। সো আমি ওইদিকে যাওয়ার আগে হ্যাঁ আমি হ্যাঁ আরেকটা জিনিস একটু হাইলাইট করতে যাচ্ছি, এই যে তোমাদের যে যে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের টিমমেটদের রেটিং এবং তোমার রেটিং। হ্যাঁ। আচ্ছা আচ্ছা সো আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা এটা আমি এটা আসলে আগে ভাই, একটু মেনশন করো যে তোমাদের রেটিং কত এবং কিভাবে এই, যেমন কি ধরো প্রচুর টিম আছে, আমাদের সময়ও ছিল এখনও আছে, সেটা হচ্ছে ফুল টিম ক্যান্ডিডেট হ্যাঁ মাস্টার। হ্যাঁ ক্যান্ডিডেট মাস্টার টপ হ্যাঁ 20-তে ঢুকতে খবর হয়ে আছে। যায় বা 15-এ ঢুকতে খবর হয়ে যায়। সো তোমাদের রেটিং হচ্ছে একটু অ্যাভারেজ টাইপের, ভালো বাট স্টিল অ্যাভারেজ টাইপের, ধরো 1500, 1600, মানে 1700। ভাই, রাইট। বললে বললে এটা আসলে আমি একটু বলি, হ্যাঁ, মোটামুটি আমাদের টিমের যে রেটিং, এর থেকে অনেক ভালো রেটিং এর টিম আইসিবিসি তে আমাদের পড়েছিল। হ্যাঁ, এটা হয়তো ওরা হয়তো, এক্স্যাক্টলি। এটা আসলে অনেকই আর কি, অনেক ভাবে এটা খারাপ হয়, স্বাভাবিক বিষয়, অনেক ভালো প্রোগ্রামারদেরও মাঝে মধ্যে একটা মানে যে কোনো কন্টেস্টে আমার যদি সাপোজ আমি 800 রেটিং এর প্রবলেম বা 900 রেটিং এর প্রবলেম, একবার আমি রং খাইছি, আমার মাথায় ঘুরে গেছে, আমি পারতেছি না, এক্স্যাক্টলি। ওই দিন এটা স্বাভাবিক বিষয়, স্বাভাবিক বিষয়। কিন্তু এটা আসলে আল্লাহ তাআলাই যা করার সেটা তো হ্যাঁ, দিবে, এটা এটা স্বাভাবিক তো বিষয়, আল্লাহর সেটা হাতে। হিসাব আলাদা। কিন্তু তাছাড়াও আমাদের মোটামুটি টিমের রেটিং, আমি আগে যদি আমার কথা বলি, তো আমার হলো সিএফএ ম্যাক্স রেটিং হলো 1568। এখন কারেন্ট আমি হলো স্পেশালিস্ট এখনো কারেন্ট। আর আমার যে অন্য দুইজন টিমমেট, তারা আসলে একটু বলবো অন্যরকম, ওরা আসলে ভাই মানে সুপার ট্যালেন্টেড, এটা বলতেই হবে, ঠিক আছে। কিন্তু ওদের একজনের নাম হলো সাদ, ও আমার আইআইটি ডিপার্টমেন্টের, ওর রেটিং হলো, ম্যাক্স রেটিং হলো 1768 ম্যাক্স রেটিং। আর ওর হইলো এখন কারেন্ট ও স্পেশালিস্ট, কিন্তু ওর একটা ইয়া ছিল যে আসলে ও
কন্টেস্ট খুব মানে প্রবলেম সলভ খুব কম করে, কন্টেস্ট খুব কম করে, কিন্তু কন্টেস্ট করলে ওর রেটিং নামতো না, সবসময় এক্সপার্ট মানে নামে না ওর। এইটা আসলে কি যে ও ভালো জানে, মানে নামবেই না। হ্যাঁ। আর ও মোটামুটি সিনিয়র ভাইরা যখন ছিল তখন থেকেই সিনিয়র ভাইদের টিমে ছিল, মানে মোটামুটি ও আসলে স্টেবল এক্সপার্টে বলা যায়, ঠিক আছে। ও ওর হিসাব আলাদা, ও মোটামুটি ম্যাথ অলিম্পিয়াড আগে করছিল, একটু ওর হিসাব আলাদা। ও ভালো, সব দিক থেকেই মোটামুটি ভালো। স্যার নাম ওর। আর আরেকজন যে আছে ওর নাম হলো কাইয়ুম, ও সিএসসি ডিপার্টমেন্টের। আমাদের তিনজনে আমরা একই ব্যাচের, 51 ব্যাচের, মানে 2021 সালে আমাদের এসএসসি আর কি। আর ওর রেটিং হইলো 1658 ম্যাক্স, মানে ও এক্সপার্ট হয়েছিল মোটামুটি। ও একটু অন্যরকম বলবো, কারণ হলো ও ম্যাথ অলিম্পিয়াড করে নাই, কিন্তু অনেক আগে থেকে আসলে এই যে ল্যাপটপের এই ঘাটাঘাটি ধরেন যে কোনো ল্যাঙ্গুয়েজের বেসিক জিনিসগুলো ও অনেক ভালো পারে। যেমন যে কোনো কিছু আমি যদি কোনো একটা আমার লাইব্রেরি ফাংশন বানাতে চাই, যে আমাদের ভেক্টরের মতো একটা লাইব্রেরি ফাংশন বানায় দেয়, ও দিতে পারবে। মানে ওর ল্যাঙ্গুয়েজের স্কিল অনেক ভালো, একদম ইনডেপথ ল্যাঙ্গুয়েজের স্কিল ওর অনেক। ও হলো এখন মোটামুটি বলতে পারবো যে মোটামুটি একদম ওরা দুইজন অন্যরকম জিনিস। আর আমি মোটামুটি অনেক টপিক শেখা হয়েছে। আর আমার একটা ইয়া যে আমি যে কোনো টপিক শিখলে আমি হলো আমার এইগুলো কোডগুলো গিটহাবে মোটামুটি ইয়া করে রাখি। যে কোনো টপিক আমি যত টপিক শিখছি আমি লাস্টে আপনাকে স্ক্রিনশট দিয়ে দেখাবো না, মোটামুটি অনেক সঙ্গে আমার শেখা আছে। টপিক অনেক কিছু শিখছি ভাই, কিন্তু সমস্যা হলো যে আমি কোড ফোর্সে রেটিং বাড়াইতে পারি না। খুবই আমার এটা খুবই একটা ইয়া জিনিস, দুঃখজনক বিষয়। আমি কি যে হয় আমি কিছু বুঝি না, কন্টেস্টে মোটামুটি গেলে দেখা যায় প্রথম দিকে একটু সলভ। কোড ফোর্সের তো অন্যরকম একটু ইয়া, হুম মানে বেশ যে প্রবলেম গুলো থাকে সেগুলো আসলে অনেক দূরে থাকে, হয়তো ডি তে বা ইতে, আর ওইগুলো সলভ করার আগেই হয়তো যাওয়ার আগে শেষ, হুম কন্টেস্ট এইদিকে শেষ হয়ে যায়, আমার তাই না এইদিকে সলভ করতে হয় আর কি। অ্যালগোরিদম গুলো ডিই গুলাতে আসে, এ বি সি তে অ্যালগোরিদম আসে না খুব ওইগুলো একটা। হুম হ্যাঁ। আর ও আর আমাদের এই কন্টেস্ট সম্পর্কে যদি বলি, এই কন্টেস্টে মোটামুটি কন্টেস্টের আগের দিন আবার হয়েছে কি, সাত কন্টেস্টের আগের দিন একটা D1+D2 কন্টেস্ট ছিল। সাত কোনোদিন এক্সপার্ট থেকে নামে না, ওই কন্টেস্ট করতে গেছে গিয়ে 150 মাইনাস খেয়ে গেছে, আল সে হয়ে গেছে স্পেশালিস্ট। ওরে আমি বললাম যে পরদিন যেদিন আইসিএসির দিন সকালে 20 তারিখ সকালে ওরে বললাম যে তুমি কন্টেস্ট কেন করতে গেছো? আহ, এটা তো আসলে ডিমোটিভেশন, স্বাভাবিক বিষয়, একটা হ্যাঁ কন্টেস্টের আগের দিন একটা কন্টেস্ট স্বাভাবিক বিষয়, একটু হতাশা লাগবে, স্বাভাবিক বিষয়। তাও অনেক বড় একটা মাইনাস খাইছে, ও এক্সপার্ট থেকে নামে না, ওই দিন নামে গেছে। আচ্ছা, ওরে বললাম আচ্ছা প্যারা নাই, ঠিক আছে, যায়া চিল মুডে আমাদের মোটামুটি আল্লাহ যা দিয়ে দিক আমরা আমাদের মতো খুব তাড়াতাড়ি কিছু সলভ করার ট্রাই করবো। তা আমাদের লাস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি আরো 2-3টা কন্টেস্ট লাস্ট আমরা এই টিমেই করছি। হুম আর আমরা হলো জাহাঙ্গীরনগর সিসিআইটি এক জায়গায় করে টিম গুলো দেয় আর কি। তো টিম মাঝে মধ্যে চেঞ্জ হয়ে যায় আর কি। ধরেন এই সিজনে আমরা এরকমই তিনজন আছি, হয়তো পরে এখন একটা গ্যাপ গেলে পরে কিছুদিন পর আবার হয়তো আমাদের প্র্যাকটিস কন্টেস্ট হয়, প্র্যাকটিস কন্টেস্ট হয়ে যা যা র্যাঙ্ক অনুযায়ী আবার হয়তো ভাইরা, সিনিয়র ভাই যারা আছে তারা আসলে টিম গুলা ইয়া করে দেয়, সেট করে দেয় যে এবারে এরকম টিম এরকম team। তো আমাদের তিনজন মোটামুটি লাস্ট 3-4টা কন্টেস্ট করছি অলরেডি, তো এই জন্য মোটামুটি আমাদের মধ্যে একটা ভালো ইয়া ছিল, টিম বন্ডিং ছিল আন্ডারস্ট্যান্ডিং ভালো। ছিল, এটা টিম বন্ডিং ভালো ছিল। এরপর এখন কি কন্টেস্ট নিয়ে কথা বলবো, মানে কন্টেস্ট টাইমে? কন্টেস্ট টাইমের চাই, হ্যাঁ কন্টেস্ট টাইমে কি হয়েছে তার আগে জানতে চাচ্ছিলাম যে তোমাদের নর্মাল দিনে প্র্যাকটিস স্ট্র্যাটেজি কেমন ছিল। আচ্ছা, হ্যাঁ, নর্মাল দিনে আমাদের টিমের জন্য বলতেছেন? টিম প্র্যাকটিস না আমার নিজের ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসের কথা বলতেছেন? ফার্স্টে টিমেরটা বলো, যে আসলে মেইন তো ওইটাই, আচ্ছা। যে কিভাবে টিম উম, প্র্যাকটিস করতে হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, টিম প্র্যাকটিস, হ্যাঁ। তো আমাদের টিম প্র্যাকটিস মেইনলি হলো যে আমাদের সিনিয়র ভাই যারা আছে তারা এখন জব করে, কিন্তু ভাইরা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আমাদের ক্লাস নিতে আসে। ভাইরা এখানে যেহেতু ঢাকার আশেপাশে আমাদের ইউনিভার্সিটি, ভাইরা অনেক ভাই আছে যারা আমাদের এখনো ভার্সিটিতেই থাকে, মাস্টার্স করতেছে যেহেতু, এখান থেকে জব করে এরকম আছে। বাইরে যেহেতু বন্ধের দিন 2 দিন, ওই দিন চলে আসে, 2 দিন বন্ধ থাকে ইন্ডাস্ট্রিতে, চলে আসে। হুম হুম তো বৃহস্পতিবার করে আমাদের ভাইরা ক্লাস নেয়, ক্লাস নেওয়ার পর আমাদের কন্টেস্ট দিত আর কি। আর এই যখন টিম ফরমেশন হয়ে গেছে তারপর ভাইরা আসলে কন্টেস্ট গুলো দিত, ভিজাজে যে কোনো একটা আইবিসির ইয়া দিত, কন্টেস্ট দিয়ে দিত, রিপ্লাই করে দিত। আমরা মোটামুটি এই যে টিম ওয়াইজ এইগুলো সলভ করতাম। তারপর যেগুলো পারতাম না এগুলো আবার আপসলভ করতাম। তো মোটামুটি টিম ওয়াইজ আমাদের অনেকগুলো কন্টেস্ট করা হয়ে গেছে অলরেডি। মানে আমাদের তিনজনের টিমের টিম ওয়াইজ অনেকগুলো কন্টেস্ট করা হয়ে গেছে, প্রায় প্রতি সপ্তাহে প্রায় একটা একটা করে এরকম কন্টেস্ট হয় আর কি। তো এইটা এবং আপসলভ যেটা, এই দুইটা জিনিস মোটামুটি আমরা তিনজন খুব ভালোভাবে করতাম। কন্টেস্ট করে তিনজন একসাথে, যে আমাদের এরকম না যে আহ, আমরা দুইজন আইআইটি ও সিএসসির প্র্যাকটিস এরকম না। আমরা সবসময় কন্টেস্ট সিএসসি তে গিয়ে আমরা আসলে করি এই জিনিসগুলো। তো ওখানে গিয়ে একসাথে টিম কন্টেস্ট গুলো করা হতো প্রতি সপ্তাহে মোটামুটি। সিনিয়র ভাইরা আসলে সেট করে দেয়, বা না আসলেও ভাইরা কন্টেস্ট সেট করে দিত যে হ্যাঁ কন্টেস্ট করতে হবে, সেট দিলে আমরা কন্টেস্ট করতাম।
কন্টেস্ট আর এমনিতেই আমাদের তো আবার মেসেঞ্জার গ্রুপ আছে, এখানে হয়তো যে কোনো প্রবলেম টবলেম হয়তো দিয়ে বলা হয়তো যে এটা সলভ করে দেখ, এটা ভালো আছে প্রবলেম, এরকম মোটামুটি করা হয়। এই যে কোনো কেউ ভালো প্রবলেম পাইলে দিয়ে দেয়, এটা সলভ করো, এরকমও হয়, এই আর কি। বুঝতে পারছি। সেভাবে মোটামুটি রেগুলারই টিম কন্টেস্ট দেওয়া হয়েছিল। হ্যাঁ, রেগুলার টিম কন্টেস্ট হইতো, এই কারণে মোটামুটি টিমের মধ্যে একটা ভালো আছে। আর তাছাড়া আমরা অনসাইড কন্টেস্ট 3-4টা যেহেতু এই টিমে করছি, আমাদের একটা ছিল, বুঝতে আন্ডারস্ট্যান্ডিং পারছি। ভালো ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর তোমাদের ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসটা কিরকম ছিল? আচ্ছা, ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস আমাদের বাকি যেই 2টা টিমমেট আছে ওদের কথা তো বললাম, ওরা যদি প্র্যাকটিস না করে তাও ওরা ভালো করে, ওদের হিসাব আলাদা। কিন্তু আমি মোটামুটি প্র্যাকটিস আসলে করতাম ভালোই। প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট টাইম রাখতাম যে প্রতিদিন এই টাইমটা আমি সিরিজে দিব, এরকম ছিল। তো এরকম প্রতিনিয়ত আমার মোটামুটি কোড ফোর্সে আমার অনেক সলভ হয়ে গেছে, অনেক বেশি। মোটামুটি 2500 থেকে 3000-এর কাছাকাছি হবে প্রবলেম সলভ করা। আরে মাশাআল্লাহ! প্রতিনিয়ত আমি প্রবলেম সলভ করি। আর কোড ফোর্স বাইরে আমি মোটামুটি লাইটো যে সিএসিএস আর টফ, এই তিনটাতে টপিকস। মোটামুটি সলভ করি। হুম, হ্যাঁ, হুম, টপে হুম। এখনো টপে যে আমি মাঝে মাঝে ঢুকে দেখি যে আচ্ছা ঠিক আছে, দেখি লাস্ট একটা আইবিসি তে যাই, দেখি যেটা সলভ করা নাই একটু যাই, 2-3টা ওখান থেকে করে আসি আচ্ছা, মেইনলি রেগুলার। টপের আইইউপিসির গুলো তুমি প্র্যাকটিস করো মেইনলি? হ্যাঁ, হ্যাঁ, ওকে, ওকে। আইবিসি গুলো আমি যে কোনো কন্টেস্টে গেলে যে দেখি লাস্ট কোন আইবিসি তে করা হয় নাই, হুম, এক হুম, দুটা হুম। সলভ বা করা হয়নি, দেখি গিয়ে দেখি এক দুটা প্রবলেম আইবিসি টপিক ওয়াইজ কোনো কিছু আমি মোটামুটি যখন টপিক শিখি তখন টপিক ওয়াইজ সলভ করি। মোটামুটি আমার টপিক শেখার মানে শখ আসলে বলবো মিটে গেছে। এত টপিক শিখছি আর ভালো লাগে না, থাক টপিক আমি আর শিখবো না, এখন আরে, আমি প্র্যাকটিস করবো। তো মোটামুটি তোমার এন্ড থেকে যেটা ছিল সেটা হচ্ছে তুমি প্রচুর টপিক শিখছো। সেই টপিক ওয়াইজ তুমি টপ টপ তারপরে লাইটো যে সিএসিএস এখান থেকে বেশি বেশি প্র্যাকটিস হ্যাঁ, করছো, অনেকগুলো প্রবলেম সলভ করছো, প্লাস কোড ফোর্সেসও অনেক বেশি হ্যাঁ, প্রবলেম সলভ করছো। যদিও বা রেটিং হ্যাঁ, উঠতেছে না, ম্যাটার করতেছে না, বাট হ্যাঁ, প্রবলেম সলভ করার এক্সপিরিয়েন্স অ্যান্ড টপিক শেখার এক্সপিরিয়েন্স অনেক বেশি অ্যাচিভ করার ট্রাই করছো যতটুকু পসিবল হ্যাঁ, হচ্ছে তোমার ইনশাল্লাহ। দ্বারা। গট ইট। হ্যাঁ, এইটা ওকে। এটা অ্যান্ড লাইটও যে সিএসিএস খুবই গুরুত্বপূর্ণ অনসাইট ভালো করার জন্য। কারণ আমাকে হ্যাঁ, একটা 2000, আই গেস 2020 সালের আর এনসিপিসি চ্যাম্পিয়ন যারা হয়েছিল ঢাকা ইউনিভার্সিটির, ওখানের একটা টিম মেম্বার আমাকে বলছিল যে যদি তুমি অনসাইটে ভালো করতে চাও তোমার জন্য লাইটও যে সলভ করাটা ফরজ, সেটা এইটা করতেই হবে ভালো এইটা আমি করে। বলতে চাচ্ছিলাম, কারণ ভাই এই যে এই দুইটাতে ভাই আপনার কথা শুনেই আমি সলভ করি। আচ্ছা, আচ্ছা। আপনি হ্যাঁ, বলছিলেন আমি আপনার ক্লাসে। মোটামুটি এটা সবাইকেই বলি। কারণ ওই ভাইয়াটা যখন বলছিল আমি তখন নিজেই কন্টেস্টেন্ট ছিলাম। সো ওই হ্যাঁ, ভাইয়াটার কথা সবাইকে বলি যে এই লাইট ও যে সিএসএস যদি করো মোটামুটি অনসাইটের জন্য একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে। আর আরেকটা স্পেশাল জিনিস তুমি যেটা করছো খুবই ক্লেভার ছিল যে টপের অনসাইট কন্টেস্ট যেগুলো হয়েছে সেগুলো সলভ করছো। সো বাংলাদেশে অনসাইট হ্যাঁ, কন্টেস্টের প্রবলেম সেটের সম্পর্কে একটা ভালো আইডিয়া তুমি নিয়ে ফেলছো। আর সে সাথে হ্যাঁ, আমি হ্যাঁ, আরেকটা সাজেশন অ্যাড করবো বাকি যারা ভিউয়ার্স আছো তাদের জন্য, সেটা হচ্ছে যে গিয়ে কোড ফোর্সেসের যে, আচ্ছা এটা অলরেডি সে অ্যাড করছে, তোমরা যে কন্টেস্টটা দিতে সেটা ভিজাজে দিতা, সেটা কোনো একটা অনসাইটের দিতা। সেগুলো তো আমরা নর্মালি কোড ফোর্সেস হ্যাঁ, জিম থেকে concept, নিই, কোড ফোর্সেস জিমের হ্যাঁ, হ্যাঁ, অনসাইটগুলো। প্রফেসর জিমি। সো এই কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যে কোড ফোর্সেস অনসাইটের যে জিম জিম কন্টেস্ট যেগুলো সেগুলো প্র্যাকটিস করা, বাংলাদেশের অনসাইটগুলো প্র্যাকটিস করা। বাংলাদেশের অনসাইট আবার কোড ফোর্সেস জিমেও পাওয়া যায় অনেকগুলো, আবার অনেকগুলো হ্যাঁ, টাফে পাই আমরা। সেইগুলো সলভ করা, লাইটও যে সিএসিএস, এরপর পসিবল হলে টাইমাস, এই কয়েকটা জিনিস প্র্যাকটিস করলে মোটামুটি অনসাইটের জন্য একটা ভালো প্রিপারেশন হয়। হ্যাঁ। আইএমএস বলতে ভাই আমাদের এক সিনিয়র ভাই আছে, কার্টিসের প্রবলেম আছে না, কার্টিসের প্রবলেম দিয়ে বলবে হ্যাঁ এটা সলভ কর। আচ্ছা, ভাই আচ্ছা। মানে কার্টিসের অনেক বেশি সলভ করতো হ্যাঁ, মোটামুটি। হ্যাঁ, হ্যাঁ। ওইগুলোর প্রবলেম আবার ভাই একটু অন্যরকম, মোটামুটি মানে টপিক বেস ভালো প্রবলেম কার্টিসেও পাওয়া যায়। ওখানে তো আবার ইয়া পাবা, ওয়ার্ল্ড ফাইনালসের প্রবলেমও পাবা হ্যাঁ, হ্যাঁ, ক্যাটিস ওইখানে যেটা। আছে অনেক ধরনের প্রবলেমই আছে। আর আমাদের মোটামুটি সিনিয়র ভাইরাও এই মানে কোড ফোর্স বাদে বাকি যেগুলোতে সেইগুলোতেও মানে ফোর্স করতো যে হ্যাঁ তুমি এখন অনেক করছো কোড ফোর্সে, ঠিক আছে কোড ফোর্সের প্রতিদিন এক দুটো সলভ করবা, প্লাস পাশাপাশি লাইট হাউস থেকে একটা করবা, ঠিক আছে, তারপর সিএসএস থেকে একটা করবা, এরকম সিনিয়র ভাইরা ফোর্স করতো। হ্যাঁ, হুম, হুম, সিনিয়র হুম, ভাইরা হুম। আসলে একটু বলবো যে মানে আমাদের মোটামুটি যেইটুকু আসছি নিজে শেখার যা শিখছি, কিন্তু গাইডলাইন হিসেবে আমি বলবো যে মানে ভার্সিটি সিনিয়র ভাইদের তুলনা নাই। এক্স্যাক্টলি। মানে এটা আসলে ভার্সিটিতে আহ এইটা ভার্সিটি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট ভালো যারা মোটামুটি একটা কমিউনিটি পায়, তারা আর অন্য একটা ইউনিভার্সিটি যারা এই কমিউনিটি পায় না, তারা আসলে অনেক কিছু জিনিস এই জিনিসটা মিস করে। হুম, হুম, হুম। তার যে কোনো কিছু নিচে থেকে সবকিছু করতে হয়। আর ওইখানে ভাইরা
প্রতিনিয়ত বলতেছে এটা করো এটা করো এটা করো, এটা করতে হবে, একটা প্রেশারের মধ্যে থেকে আসলে ভাই এই জিনিসটা আসলে অনেক ভালো হয় আমি বলবো। এই কমিউনিটিটা আসলে দেখবেন যে অন্য যেমন যেমন সাস্ট এত ভালো করে, কি জন্য ভাই ওদের মানে কমিউনিটিটা অন্যরকম সুপার লেভেলের সাস্টের হ্যাঁ, বলবো। হ্যাঁ। ঠিক আছে, সাস্টের কারণ ওদের কমিউনিটি খুবই স্ট্রং। 24 ঘন্টা 24 ঘন্টা ল্যাব খোলা থাকবে, তারপর যার যখন ইচ্ছে তখন যাচ্ছে ইয়া করতেছে, এরকম আমাদেরও আছে ঠিক আছে। আমাদের সিনিয়র ভাইরাও এরকম আর কি। আমাদের যেহেতু মানে আমাদের হলো এখানে সমস্যা হলো আমাদের স্টুডেন্ট অনেক কম, জাহাঙ্গীরনগরে সিট অনেক অল্প, এই জন্য স্টুডেন্ট কম আসে। আর এখন আস্তে আস্তে সবাই কেন জানি সিবি থেকে একটু ইয়া হয়ে যাইতেছে, এটা আমি বুঝতেছি না। হুম, আগে আমাদের মোটামুটি সিনিয়র ব্যাচে যতজন করে ছিল, 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 10 জন করে ছিল, আস্তে আস্তে এই সংখ্যাটা আসলে কমে যাচ্ছে, আমাদের ব্যাচে কমতেছে, তারপরের ব্যাচে আস্তে আস্তে কমতেছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। হুম, কিন্তু মোটামুটি আহ, অনেকে হয়তো ভাবে যে যেহেতু এআই চলে আসছে হয়তো আমার জব পাবো কিনা এইসব হাবি জাবি, এসব নিয়ে অনেকে অনেক ভিডিও বানায়। আসলে অনেকজন আবার এইসব জিনিস ক্লিয়ার করে দিচ্ছে যে এআই তো আসলে আসছে খুব ভালো, এআই তোমাকে ইউজ করবে না, তুমি এআই কে ইউজ করবে, এটা এক্স্যাক্টলি। স্বাভাবিক বিষয়। এআই হচ্ছে আমাদের কাজগুলোকে ইজি করতেছে। আগে যে জিনিসটা আমাদের ১ মাস লাগতো সেটা ১ দিন লাগতেছে। সো এর একদিন মানে কি? লাগতেছে। এর মানে আমাদের বিজনেসের ইমপ্রুভমেন্ট হবে। বিজনেসের ইমপ্রুভমেন্ট হ্যাঁ, হইলে জব মার্কেটে আরো ডিমান্ড বাড়বে যে। আর ডিমান্ড সোজা বাড়বে কথা, অবশ্যই এআই অবশ্যই। যদি জব খায় আগে বাকিদের খাবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের না। কারণ হ্যাঁ, সফটওয়্যার ইঞ্জিনিয়াররা, হ্যাঁ, এআই ইঞ্জিনিয়াররা মেইনলি এআই বানাচ্ছে। সো তুমি যদি দেখো হ্যাঁ, মেডিকেল সেক্টরে এখনো ভালো করে সফটওয়্যারই ঢুকে নাই। মেডিকেল সেক্টর যেটা, এটা একটা বিশাল সেক্টর ওয়ার্ল্ডে। এখানে ভালো করে সফটওয়্যারই ঢুকে নাই। এখানে এআই প্রত্যেকটা সেকশনে এআই ঢুকবে। সো এগুলো ডেভেলপ হুম, কারা করবে? ডক্টরদের সাথে মিলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এআই ইঞ্জিনিয়ার এরাই তো করবে, রাইট? তারপরে হচ্ছে এডুকেশন সেক্টরে ভালো করে এআই আসে না এখনো, আসতেছে যে, সেগুলো আনতে হবে তো। এগুলো আনবে কারা? আর এআই স্বাভাবিক যেহেতু বিষয়। কাজ সহজ করতেছে, আমাদের বিজনেস প্রচুর বাড়বে। যে এতদিন বিজনেস করার জন্য একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ধরো একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার টিম লাগতেছে একজনের, সে ওই বিজনেসটা শুরু করতে পারতেছে না, সে এখন সাহস করবে বিজনেসটা করার। সে বিজনেসটা শুরু হুম, করলে, তার বিজনেস গ্রো করলে সে আরও ইঞ্জিনিয়ার হায়ার করবে, রাইট? সো এআই আসার কারণে বিজনেসগুলো গ্রো করবে অ্যান্ড ইঞ্জিনিয়ার হায়ার করা হবে আরও বেশি হয়তো। আর এখন মানুষজন দেখতেছে যে হায়ারিং কমতেছে, এটা আসলে এআই এর কারণে না, এটা হচ্ছে ওয়ার্ল্ড, মানে বিভিন্ন জায়গায় যুদ্ধ চলতেছে প্রচুর। যুদ্ধের হ্যাঁ, কারণে এখানে ওই সেটাই। দিকেই ইনভেস্টমেন্ট চলে যাচ্ছে, প্রত্যেক বিভিন্ন দেশের ইনভেস্টমেন্ট ওই দিকে চলে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের বিজনেস প্রত্যেকটা, শুধু সফটওয়্যার ইন্ডাস্ট্রি না, প্রত্যেকটা বিজনেসে ঝামেলা চলতেছে এখন। তুমি যদি কাপড়ের সেক্টর বলো, তুমি যদি তোমার কি বলে যে গার্মেন্টস সেক্টর যেটা ওইটা বলো, টার্নারি সেক্টর যেটা ওইটা বলো, সব জায়গায় ক্রাইসিস চলতেছে। শুধু সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে না, সফটওয়্যার ইন্ডাস্ট্রি মোটামুটি আরও ভালো আছে যে। এটা হচ্ছে হ্যাঁ, সিচুয়েশন আর আর কি। আর এখানে ওই সবাই এটা ভেবে মোটামুটি ওই এইদিকে কম আসছে, সিপিতে কম আসতেছে এখন হয়তো। এই কারণে একটা কিন্তু ভাই দেখেন আগে সিনিয়র ভাইদের যে সিনিয়র ভাইরা যেরকম ছিল, বেশি জন ছিল, তাদের মধ্যে প্রতিযোগিতা ওই রকম হইতো, তখন কন্টেস্টটা ওই রকম হইতো, তাদের রেটিং মোটামুটি অনেক ভালো থাকতো, সবাই মোটামুটি ভালো করতো। হুম। তো তাদের নেওয়ার প্রবণতা যেরকম সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে, আমাদের আমাদের হয়তো রেটিং কম, আমরা কম প্রতিযোগিতা করতেছি, আস্তে আস্তে এই জিনিসটা কমে যাচ্ছে। তো স্বাভাবিক বিষয়, তাদেরকে যেভাবে হায়ার করতে আমাদেরকে ওইভাবে হায়ার করে দেওয়া হায়ার স্বাভাবিক করবে বিষয়, না, কারণ আমরা নিজের পায়ে নিজে কুড়াল মারতেছি, কুড়াল এটা হলো আসল মারতেছি। কথা। এক্স্যাক্টলি। কারণ আহ, আর সিপি জিনিসটা আমরা করি কেন? সিপি করি যে ব্রেনের ইমপ্রুভমেন্টের জন্য। একটা এআই যদি মডেল হ্যাঁ, আমার ডেভেলপ করতে হয়, এআই নিয়ে যদি কাজও করতে হয়, এআইকে যদি ইউজ করতে হয়, আমার ব্রেন শার্প হইতে হবে। এখন সিপি করার উদ্দেশ্য হুম, তো এইটা। আমরা তো আর ইন্ডাস্ট্রিতে বসে প্রবলেম সলভ করি না, ডিএফএস ইমপ্লিমেন্ট না করি না, না না, রাইট? এটাই আমরা এখানে এটাই ডেভেলপমেন্টই করি। কিন্তু একটা কম্পিটিটিভ প্রোগ্রামার হায়ার করার বেনিফিট হচ্ছে, একটা কম্পিটিটিভ প্রোগ্রামার খুবই ফাস্ট লার্ন করতে পারে, যে কোনো টেকনোলজি তারে দিবা সে ইনস্ট্যান্ট ইয়া করে ফেলতে পারতেছে, শিখে ফেলতে পারতেছে, রাইট? তুমি এরপরে হচ্ছে যে গিয়ে রিসার্চ করার যে স্কিলটা একটা কম্পিটিটিভ, যেমন কি তুমি যে বললা যে তুমি অনেকগুলো টপিক শিখছো, প্রত্যেকটা টপিক তো হ্যাঁ, তুমি মনে হয় গোছায় পাইছো, রাইট? গোছায় পাও নাই। হ্যাঁ, মানে সব টপিক একবারে যে গুছায় পাবো এমন না, ঠিক আছে, অনেক কিছু এক্স্যাক্টলি। ইয়ে তো আছে। ওগুলা যে হ্যাঁ, শিখছো, ওগুলা যে শিখছো ঘাটাঘাটি করে শিখতে হয়েছে, একটা টাইম হ্যাঁ, অনেক স্পেন্ড ঘাটাঘাটি করতে করতেছে। হয়েছে, একটা বিশাল টাইম স্পেন্ড করতে হয়েছে, ঘন্টার ঘন্টা ঘন্টা বসে আসো, কোথায় ওই রিসোর্সটা পাবো খুঁজে দেখতেছো। এই যে রিসার্চ করার অ্যাবিলিটিটা, এটা কম্পিটিটিভ প্রোগ্রামারদের সবচেয়ে বেশি, জি ভাই, রাইট? এই আমি এখনো আলগোরাসিক অ্যালগোরিদমের কোনো ইয়া খুঁজে পাইনি, এখনো ইয়া করতে পারি নাই। আগ্রাসিক।
আচ্ছা। হ্যাঁ, এটার হ্যাঁ, রিসোর্স আমার এখন কি হবে, একদম ফুল রিসোর্স পুরোটা শিখে আমি আমার কোড ইমপ্লিমেন্ট করে প্রবলেম সলভ করে এরকম করতে পারি নাই। আগাগোড়া এক্স্যাক্টলি। সিগারেটটা পরে সাবিক্স। অ্যাডভান্স ইয়া এগুলো অ্যাডভান্স টপিকগুলোর রিসোর্স খুঁজে পাওয়া টাফ। আমি আমার প্রাইম টাইমে আমি এফএফটি শিখছিলাম, ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম, হ্যাঁ, কম্পিটিটিভ প্রোগ্রামিং জন্য আমার 10 দিন টাইম লাগছে। আমি ওই সিপি না, সরি, তখন একটা আমাদের অ্যালগোরিদমের বই ছিল, আমার নামটা মনে পড়তেছে না, তোমাদের থাকার কথা এটা, একটা অ্যালগোরিদমের মোটা বই, আহ, হ্যাঁ একটা আছে নাম আমারও ইউনিভার্সিটির, সঠিক মনে হচ্ছে না। ইউনিভার্সিটিতে হ্যাঁ হ্যাঁ পড়ায় এটা। ওই জি অ্যালগোরিদমের ভাই। বইটা ঘাটছি, তারপর নেট ঘাটছি, 2-3টা কোড ফোর্সেসের ব্লগ ঘাটছি, এরপরে বাংলাদেশি একজন ব্লগ রাইটার, ও আইওয়াইয়ের ভালো কম্পিটিটিভ প্রোগ্রামার, ওর ব্লগ পড়ছি, তারপরে আরও এরকম ভাঙা ভাঙা রিসোর্স নিয়ে 10 দিন ধরে রিসার্চ করে দেন একটা বেসে আসছিলাম এফএফটি নিয়ে। সো এই যে হ্যাঁ, রিসার্চ করার অ্যাবিলিটি, এই যে একটা হার্ড টপিক শেখার অ্যাবিলিটি, এটাই তো আমার কাজে আসবে এআইকে ইউজ করার ক্ষেত্রে, তাই না? এইটাই জুনিয়রদের আসলে আমাদের আসলে এটাই আসলে দেখানো উচিত যে আসলে আম, এই জিনিসগুলা এআই এসে যে আমাদের এই সিপির কালচারটা কমে যাচ্ছে এমন না, আমাদের আরো বাড়ানো উচিত এই জিনিসটা। এক্স্যাক্টলি। কারণ আসলে আমাদের কিন্তু সেক্টর আরো বাড়তেছে দিন দিন, তাহলে আমাদের আসলে আরো বেশি এদিকে ঝোঁকা উচিত কিন্তু আস্তে আস্তে জিনিসপত্র। আর আমার মনে হয় যে মোটামুটি সবারই আসলে প্রথম ইয়ার অন্তত সিপি ট্রাই করা দরকার। হ্যাঁ, প্রথম ইয়ার আমি আসলে, কারণ আমাদের অনেক কোর্স থাকে সিপি রিলেটেড, আমি এগুলো অনেক দেখছি যে আমার মোটামুটি সিজি নিয়ে এত চিন্তা করা লাগে নাই অনেকগুলো এই কোর্সের কারণে। হ্যাঁ, যে ফার্স্ট আমি ইয়ার হয়তো সেকেন্ড ইয়ারের কোর্সগুলো কিন্তু সব সিপি দিয়ে কভার করা যায়। বেশিরভাগই তোমার সিপি ডেটা দিয়ে। হ্যাঁ স্ট্রাকচার হ্যাঁ কোর্স থাকে, অ্যালগোরিদম কোর্স থাকে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোর্স থাকে, সি এর প্রোগ্রামিং, প্রোগ্রামিং সি থাকে, প্রোগ্রামিং এর কোর্স থাকে, এগুলো স্ট্রাকচার সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার প্রোগ্রামিং যেটা। সো ডিস্ট্রিক্ট বলতেছি, ডিসক্রিট ডিসক্রিট ম্যাথমেটিক্স, ম্যাথ। ডিসক্রিট হ্যাঁ ম্যাথমেটিক্স, এগুলো সবগুলো তোমার সিপি দিয়ে কভার করা যায়, তাই না? হ্যাঁ, মেইন বেস তো এগুলোর এগুলো নিয়ে সিপি। চিন্তা করা লাগে না। এক্স্যাক্টলি, হ্যাঁ চিন্তাও করা লাগে না। সো 2 বছর তুমি যদি চোখ বন্ধ করে সিপি করো, তোমার একটা বেস দাঁড়ায় যাবে, তুমি বুঝতে পারবা যে কি করতে হবে না করতে হবে ইন ফিউচারে, অ্যান্ড তোমার সিজিও আহ, উঠে যাচ্ছে। হ্যাঁ দেখা গেছে যে হয়তো এই কোর্স গুলাতে আমি কোনো ক্লাস মানে ক্লাসে গেছি, কোনো ক্লাস করি নাই, ইয়েরা করি নাই, পরীক্ষার সময় আমার ফ্রেন্ডরা সারা দিন রাত 24 ঘন্টা কোড মুখস্থ করে গেছে, আর আমরা কিছু দিন আচ্ছা ঠিক আছে কাল কি টপিকের আছে, কালি গ্রাফের এটা আছে, ওকে ঠিক আছে এটা তো আমি পারি, সমস্যা নেই, গেছি দেখি ওরা পড়ে গিয়েও পারে নাই, আমি না পড়ে গিয়েও পারছি, স্বাভাবিক এক্স্যাক্ট, বিষয়। কারণ তুমি না কারণ পড়ে আমি গিয়ে এগুলো পারো করি। নাই, তুমি হচ্ছে এটা রিয়েল লাইফ মানে তুমি এগুলোকে অ্যাপ্লাই করছো। আমাদের হ্যাঁ ইউনিভার্সিটির এই আর কি। পোলাপাইন করে কি এগুলাকে শিখে, আর কম্পিটিটিভ প্রোগ্রামার করে এটা অ্যাপ্লাই। সো ডিফারেন্স আছে হ্যাঁ এখানে। দ্যাটস ওয়াই তুমি এইটা পারতেছো, আর কি, তোমার মানে কাছে ইজি পরীক্ষার লাগতেছে। আগেটাতে না পড়লেও আমি পারছি আর কি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো এই জন্য এই এই জন্য যে আমি এইটা একটা বিশাল ভার্সিটির স্কিল। জুনিয়র, হুম, হুম। হ্যাঁ ভার্সিটির জুনিয়রদের আমি সবসময় বলি যে আসলে তোমাদের প্রথমে 1-2 বছর আসলে সিপি ট্রাই করা দরকার। সেটা এখন কোথা থেকে শিখবে না শিখবে সেটা পরের বিষয়, আর সেইগুলো রিসোর্স তো আসলে যারা সিনিয়র ভাই আছে মোটামুটি তারা আছে, এখন রিসোর্সের ভাই কোনো অভাব নাই। হ্যাঁ, সে যদি 2 কোড মিনিট বসে সার্চ ফোর্সেসে, দেয় তাহলে পাবে কোড যে কোথায় ফোর্সেসে কি ব্লগ করতে হবে। আছে, সিপি অ্যালগোরিদম ব্লগ আছে, ইউটিউবে প্রচুর কন্টেন্ট আছে, ইউটিউবের প্রচুর মানে প্রচুর ভিডিওস আছে এগুলো নিয়ে প্রত্যেকটা টপিকের। হ্যাঁ হ্যাঁ, এখন চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি থেকেও শেখা যাচ্ছে চাইলে, হ্যাঁ ঠিক আছে? অবশ্যই। সো কেন যেভাবে শিখে যাবে ইচ্ছা না সব। ওভাবে শিখতে পারতেছি আমি, ইউনিভার্সিটি সিনিয়র, তারপরে এখন প্রচুর কোর্স বের হয়েছে, সেগুলোও করতে পারতেছে। হ্যাঁ সো রিসোর্সের অভাব নাই, অভাব হচ্ছে ইচ্ছার। একটা স্টুডেন্ট যে এফোর্ট জি। দিবে, সেই ইচ্ছাটা আসলে নাই। এটাই দিন দিন কেন জানি কমে যাচ্ছে বুঝতেছি না। ধরেন আপনাদের সময় এত কিন্তু কোর্স ছিল না ভাই, না হ্যাঁ, কোর্স ছিল না, কোনো ইয়া আমাদের ছিল সময় না। কোনো কোর্স ছিল এখন না। কিন্তু সব অ্যাভেলেবেল, হ্যাঁ, এখন সব অ্যাভেলেবেল, কিন্তু ওই শেখার মন মানসিকতা আস্তে আস্তে সবার কেন জানি কমে যাচ্ছে, এটা এক্স্যাক্টলি। বুঝতেছি না এটা কেন সো আসলে। যেমন কি আমি শুধু আমার নিজের ইউনিভার্সিটিতে ছিলাম না, বাউন্ড ছিলাম না। আমি চুয়েটার সিনিয়র ভাই ইয়ামিন ভাই, ও ছিল আমার ফ্রেন্ড মহামিনের বড় ভাই, ইয়ামিন ভাই, উনি গুগলে আছেন। ওনার থেকে ওনাকে মেসেজ দিয়ে দিয়ে আমি বিরক্ত করতাম, ওনাকে মেসেজ দিয়ে দিয়ে আচ্ছা বলতাম ভাই আমার এই অবস্থা, আমি এখন কিভাবে ইমপ্রুভ করবো, এ করবো, এটা করতেছি, এটা করতেছি। তখন আমি গ্রে, আমি এমনকি অনেক অপরিচিত তোমার গ্র্যান্ড মাস্টারকেও মেসেজ করে দিতাম ফেসবুক কোড ফোর্সেসে। সো কিছু রিপ্লাই দিত, কিছু আচ্ছা রিপ্লাই দিত না, এরকম আর কি। দিত না। ওভাবে করে আমি আচ্ছা গাইডলাইন নিয়ে আগাইছি, ব্লগ পড়ছি, তারপরে আমার ভিডিও, আবার আমি নিজে যদিও ভিডিও বানাই কিন্তু আমার ভিডিও পছন্দ না, মানে আমি ভিডিও দেখতাম না। আমার ওই ব্লগ আচ্ছা পড়তে ভালো লাগতো, কারণ ব্লগ পড়লে হচ্ছে তাড়াতাড়ি কাভার আপ করে ফেলা যায়,
যে কোনো কিছু, ওই জন্য আমি হ্যাঁ, ব্লগ এটা বেশি আসলে করতাম। বিভিন্ন জনের বিভিন্ন রকম এক হয় একজন, যেমন আসলে। কি আবার আমার সিনিয়র ভাই একটা ছিল সাত ভাই আবার ইয়েলো কোডার, উনি আবার ওই ব্লগের চাইতে ভিডিও প্রেফার করতো। সেগুলো এক একজন হুম, এক একভাবে চিন্তা করে, কিন্তু এখন তো সব রিসোর্সই অ্যাভেলেবল। ওই ইচ্ছাটা, হ্যাঁ, এখন টেন্ডেন্সি, শিখার টেন্ডেন্সি, একটা জিনিস নিয়ে লেগে থাকার টেন্ডেন্সিটা নেই। অথচ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে এটাই সবচেয়ে বেশি, যে একটা জিনিস নিয়ে লেগে থাকা, ঘন্টার পর ঘন্টা পড়ে থাকা, এই টেন্ডেন্সিটা নাই, এই আর কি। ওকে, সো আমরা তো অনেক কথা বললাম তোমাদের প্র্যাকটিস স্ট্র্যাটেজি। জি সো ভাই। এবার বলো কন্টেস্টের দিন কি কি হয়েছিল। এটা হচ্ছে আচ্ছা সবচাইতে আসলে মজার বিষয় হবে, যে কন্টেস্টের দিন কি কি হইলো কন্টেস্ট টাইমে। আচ্ছা, প্রথম প্রথম তো একটা গল্প বললামই যে আমার টিমমেট আগের দিন কন্টেস্ট করে ও হ্যাঁ, এক্সপার্ট থেকে ঝামেলা, উঠ করে নিয়ে গেছে। ঝামেলা একটা বাসছে হ্যাঁ, ফার্স্টে, যে ওর ঝামেলা মেন্টালিটি একটা বেজে খারাপ, গেছে। মাইন্ড মাইন্ড তারপরে খারাপ। তারপর হ্যাঁ, তারপর একটা হইলো যে এখন আমরা দুইজন স্পেশালিস্ট, আর কাইয়ুম ও হইলো অনেকদিন ধরে কন্টেস্ট করে না। একবার পিউপিল হয়ে গেছিল, ও এক্সপার্ট, কিন্তু ও পিউপিল হয়ে গেছে, ও আর কন্টেস্ট করে না, মানে অনেকদিন ধরে কন্টেস্টই করে না, হুম কোর্ট হুম করছে। ও এখনো পিউপিলই আছে, কোর্ট করছে। তো আমরা এখন যাইতেছি কন্টেস্ট করার জন্য, দুইজন স্পেশালিস্ট, একজন পিউপিল। তো আমরা বলতেছি, তা আমরা তো মোটামুটি আমাদের কনফিডেন্স আছে যে মোটামুটি আমাদের টপ 20 এবার কাভার করতেই হবে, যেহেতু আইসিবিসি একটা বড় ইভেন্ট এখানে। মোটামুটি একটা ইয়া করলে টপ 20 আমরা আশা করতেছি টপ 20 করবো ইনশাল্লাহ। হুম হুম হুম। আমাদের যতটা সর্বোচ্চ করার করবো, কিন্তু টপ 20 আমাদের রাখতে হবে, এটা আমাদের টার্গেট আপাতত। তো কন্টেস্ট শুরু। আহ, আচ্ছা, তারপর আবার ভাই হয়েছে কি যে টি শার্ট নিয়ে ঝামেলা হয়ে গেছে, যা দেখি যে আমরা তিনজন সেম সাইজ, আমাদের দিয়ে রাখছে তিনটা ডাবল এক্সেল আচ্ছা, টি শার্ট সবাই নিয়ে ডাবল কন্টেস্ট এক্সেল লাগে। পাইছে কেন এবারে? আমার ওই যে তাহসিন না, আরাফাত আমার মনে আমাদের হয় যে ওরা, ইনস্ট্রাক্টর, ও পাইছে ডাবল এক্সেল। হ্যাঁ, ওরা কি করছে যে আগের দিন টি শার্ট মনে হয় এম সাইজ বানায় নাই, মানে এক সাইজ করে বেশি করে বানাইছে। যে কারণে কি হয়েছে, যারা মক করতে গেছে তারা মোটামুটি এল সাইজ থেকে এক্সেল গুলো নিয়ে নিছে, কারণ পরের দিন শুধু আসেই ডাবল এক্সেল সব, এই জন্য সবাইকে ডাবল এক্সেল দিয়ে দিছে আর কি। এইটা ও হচ্ছে একটা। আরেকটা হলো যারা পরের দিন কন্টেস্ট করতে গেছে, যারা ঢাকার বাইরে স্বাভাবিক বিষয় পরের দিন যায়, স্বাভাবিক কন্টেস্টে হয়তো কন্টেস্ট আগের দিন রাতে যায়, কন্টেস্ট করে পরের দিন কন্টেস্ট করে, এরকম হয়। আর আমাদের, যদিও আমাদের অনেক টিম আগের দিন গেছিল, কিন্তু আমরা আসলে যাই নাই, কারণ ওই দিন, তার আগের দিন ঝামেলা ছিল, ওই যে হাদি ভাই যে মারা গেল, ওইটা নিয়ে একটু হ্যাঁ হ্যাঁ। ঝামেলা হইতেছিল। তো এই কারণে আমি আর ভাবতেছি যে ঢাকার ভিতর পরিস্থিতি কেমন হবে না হবে, ডিরেক্ট কন্টেস্টে যাবো আপাতত। তাও আমি শিওর না যে কালকে কন্টেস্ট হবে কিনা, যে আগে ভালো করে পরে শুনলাম যে হ্যাঁ কন্টেস্ট হবে। তো আপাতত এই জন্য আমি আর মকে যাই না, যে থাক মকে যাবো না, ডিরেক্ট কন্টেস্টে যাবো, সমস্যা নেই। আমরা সকালে গিয়ে টেমপ্লেট জমা দিছি, আমাদের বোর্ড এসেছে যেটা আপনাদের যারা গতকাল টেমপ্লেট জমা দিছে তাদের টেমপ্লেটটা আমরা কন্টেস্টের আগে দিব, যারা আজকে টেমপ্লেট জমা দিছে তাদের টেমপ্লেটটা একটু পরে দিব, মানে কন্টেস্ট শুরু হওয়ার পরে। এখন ভাবতেছি যে আমরা যে এই যে টেমপ্লেট গুলো একটু লিখতে হবে, যেমন কিছু কিছু জিনিস আছে, আমরা আবার সাবলাইম টেক্সট যদি কোড করতে চাই, তাহলে আবার ওই যে ওর জন্য যে ইয়ার বিল্ড সিস্টেম আছে সেটা লিখতে হবে। এই জিনিসগুলো এখন ইয়া হয়ে গেল যে আসলে হইতেছে নাকি, টেমপ্লেট এটা পাইতেছি কেমন না, কথা? টেমপ্লেট। সকালে দিছি, আমাকে সকালেই তো দিয়ে দিতে হবে, এটা তো রুলস এটাই যে তুমি তোমার নোটবুকটা নিয়ে ভ্যানুতে ঢুকবা, অথবা তোমার নোটবুকটা টেবিলের ওপর থাকবে, তারপর তুমি টেবিলে বসছো হ্যাঁ, কন্টেস্ট এরকমই, শুরু কিন্তু হওয়ার আমরা গিয়ে পর। জমা দিছি, আমাদের বলতেছে যে আহ, এইটা মানে যারা ইয়া ছিল তারা বলতেছে যে কন্টেস্ট শুরু হওয়ার পরে পাবেন, কিন্তু যাই হোক, তাও কন্টেস্ট শুরু হওয়ার 5-7 মিনিট আগে কন্টেস্ট শুরু দিয়ে গেছে। হওয়ার পরে নিয়ে লাভ কি? কারণ না, এটা হ্যাঁ, এটা। হচ্ছে আমরা যখন পিসিতে বসি, পিসি টেস্ট করতে দেয়, তখন আমাদের হাতে 10 থেকে 15 মিনিট টাইম থাকে কন্টেস্ট শুরুর আগ পর্যন্ত। হ্যাঁ, ওই টাইমটাতে কিন্তু আমরা এই দশ ট্যাম্পলেট পনেরো লিখি, মিনিটে ট্যাম্পলেট হ্যাঁ, হ্যাঁ, লিখি হ্যাঁ, আমরা। এটা এটাই। সবসময় আমরা এটাই করছি, মানে আমার আমার হ্যাঁ, লাইফে এটাও যতগুলো মোটামুটি অনসাইট সবার করছি, কাছেই হয়, যতগুলো অনসাইট দিছি, কিন্তু প্রত্যেকটাতে আমরা কিন্তু গিয়ে বসে আগে 10-15 মিনিট ট্যাম্পলেট লিখছি, তারপরে কন্টেস্ট দিছি। কন্টেস্ট শুরু হওয়ার পর হ্যাঁ, হ্যাঁ, দেওয়া এটা তো ইলজিক্যাল ছিল। হ্যাঁ, এটা বলছে যে মোটামুটি কন্টেস্ট শুরু হওয়ার পরেই পাবেন, যেহেতু কি কি জন্য যে বুঝলাম না, পরে অবশ্য 7-8 মিনিট আগে দিয়ে গেছে। তো ওই 7-8 মিনিটে মোটামুটি আমরা যেগুলো লেখার, সাধারণ বেসিক যে জিনিসগুলো, এগুলো বেসিক গুলো লিখে আর সাবলাইম টেক্সটটা সেট করে আমরা আসলে কন্টেস্ট, তারপর কন্টেস্ট যখন শুরু হয়েছে, কন্টেস্ট শুরু হওয়ার পর আমাদের ওই যে যে বললাম যে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে খুব ভালো নলেজ আছে আমার টিমমেট কাইম। তো গতবার আইসিপিসি তেও এরকম একটা কোশ্চেন আসছিল যে স্ট্রিং এর লেন নিয়ে, মানে গিভওয়ে প্রবলেম আর কি। হুম হুম তো এবারও ও ওটা শুরুতেই দেখছে, ও বলছে এটা আমি পারবো, সমস্যা নেই। ও ওটা শুরুতে ওটা করে ফেলছে, হুম হুম প্রথম 10 মিনিটে যে নম্বরটা করে ফেলছে। এরপর আবার ফিজিক্সের একটা ম্যাথের একটা প্রবলেম ছিল, ফিজিক্সের ম্যাথ জাস্ট 8 নম্বর, যেটাতে স্পেসের প্রবলেম হইতেছিল সবার। এফ নম্বর, সরি এফ নম্বর, হ্যাঁ, এফ নম্বর সবার স্পেসের প্রবলেম হইতেছিল যে হুম হুম লাস্ট যদি আমি ইনলাইন দেওয়ার আগে যদি একটা স্পেস প্রিন্ট করি, মানে টেইলিং স্পেস যেটা আছে ওটার কারণে রং দেয়। এই প্রবলেমটা এফটাতে ছিল, এই ঝামেলা এবার অনেক টিমই এটাতে ঝামেলা করছে। এবং আমার সাথে এটা হয়ে গেছে হলো গতবার আইসিবিসির পিলিতে,
যে 3টা বা 4টা রং খাইছি এটার কারণে, যে স্পেস দিচ্ছে লাস্টে টেইলিং স্পেসের কারণে রং খাইতেছি। পরে দেখি ইয়া দিছে, অ্যানাউন্সমেন্টে দিয়ে দিছে যে আসলে স্পেস দেওয়া যাবে না লাস্টে, এটা পরে এই কন্টেস্টও সেম টু সেম হয়েছে। হয়তো কন্টেস্ট শেষ হওয়ার আগে আগে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে বলে দিছে যে স্পেস দেওয়া যাবে না, এই ধরনের কিছু একটা অ্যানাউন্সমেন্ট কখন দিয়েছে এটা খেয়াল করি নাই। কিন্তু আমাদের প্রবলেম আগে সলভ হয়ে গেছে ওইটা, এই কারণে দেখা হয়নি অ্যানাউন্সমেন্টটা। কিন্তু এই প্রবলেম ওই কন্টেস্টে এরকম F নম্বর প্রবলেমটা ছিল। ওইটাও ওই কাইয়ুম যে বললাম যে ল্যাঙ্গুয়েজের বেসিক ভালো ওর, ওটাও সলভ করছে। আর ওকে সাবমিট দেওয়ার আগে ও বলতেছে যে কি স্পেস প্রিন্ট গুলো ঝামেলা হবে। আমি বলি যে ভাই মাফ চাই, তুই স্পেস বার্থডে প্রিন্ট কর, বাক্সের কোনো কন্টেস্ট। হ্যাঁ, ঠিক আছে তো। এই একটা কাইন্ড অফ এরপর ইউভি এর ফিল আসতেছে। ইউভিএ তে এগুলো বেশি হইতো। হ্যাঁ ইউভিএ, হ্যাঁ ইউআরআই, ইউজেতে এগুলো বি হচ্ছে ক্রাউড, কিন্তু বি ক্রাউড যেটা ওইটাতে বেশি হইতো এগুলা। হ্যাঁ কিন্তু বাপসের বাপসের কন্টেস্টে এরকম হয় মোটামুটি, যারা কন্টেস্ট করছে মানে যারা এবার এই টেইলিং স্পেসে ঝামেলা ফেস করতেছে, তারা আগে হয়তো কোনো বাপসের আইবিসি করে নাই, হুম, হুম, হুম। এটা আমি জানি শিওর। কারণ বাপসের যে কোনো আইবিসি হইলে বাপসের ইয়াগুলো এরকম, ওরা যে জাজ করে যেখানে ওদের এই স্পেসটা ইয়া করতে পারে না। এটা লাস্ট লাস্ট আইসিবিসি তেও আমি বললাম তো, লাস্ট আইসিবিসি তে আমি নিজে ফেস করছি। এটা ওদের আসলে এটা এখনো আছে। লেটেস্ট অনলাইন জাজ কোনোটাতেই নাই। কোড ফোর্সেসে কখনো এগুলো পাবা না, অ্যাড কোডারে কখনো পাবা না, টাফেও নাই এটা। হ্যাঁ, এটা আসলে কিন্তু এটা এটা আসলে ভাই, ফিক্স করা উচিত। হ্যাঁ যদিও এটা ফিক্স করা উচিত, কিন্তু আহ, আহ, অনেকে বলতেছে যে না এটা আসলে আগে যে যেরকম ছিল যা যে এরকমই রেখে দিছে আর কি, মানে ইউভি বা যে জিনিসগুলোতে এরকম ছিল এরকম রেখে দিছে। হয়তো যারা জুনিয়র আছে তারা যদি সিনিয়রদের সাথে কথাবার্তা বলতো, যেমন আমি আমার যতগুলো জুনিয়র সবাই বলেছি খবরদার স্পেস প্রিন্ট করবে না, বাপসের কোনো কন্টেস্ট স্পেস প্রিন্ট করবে না। আসলে কমিউনিকেশন গ্যাপ বা ইয়াতে এই ধরনের আর কি, আমার মনে হয় যে জুনিয়র যারা আছে তারা হয়তো এই কন্টেস্টে শিখলো, পরের কন্টেস্টে অবশ্যই তারা এইগুলো আর করবে না। স্বাভাবিক বিষয় বাপসের কোনো কন্টেস্টে হুম, হুম, ট্রেলিং স্পেস কোনো প্রিন্ট করা যাবে না, এটা একটু হুম, হুম, মাথায় রাখলেই হবে জিনিসটা, এই আর কি। এরপর প্রবলেম, এই দুইটা প্রবলেম মোটামুটি সলভ করে দুইটা যখন সলভ করছি মোটামুটি, তখন আমরা দেখি টপ 10-এ আসি হুম, আমরা। হুম, এবং আমাদের সাথে আমাদের যেই সেকেন্ড টিমটা ছিল 19 নম্বর যারা হয়েছে, যে টুয়াইলাইট প্রো প্রো এই টিমটা 19 যেটা হয়েছে, ওরা মোটামুটি ওরা পাশাপাশি, মানে আমরা 7 ওরা 8 এরকম পাশাপাশি ছিলাম সবসময়। তো দেখা যাচ্ছে আমরা সাবমিট করছি দেখি আমাদেরও দুটো ওদেরও দুইটা সলভ হয়ে গেছে। তারপর সি নম্বর প্রবলেম যেটা ছিল, 3 নম্বর আমরা যেটা সলভ করি সেটা হলো সি নম্বর প্রবলেম ছিল। সেটার আমাদের সিএসসি ডিপার্টমেন্টের জাহাঙ্গীরনগর সিএসসি ডিপার্টমেন্ট টিচার আশরাফুল ইসলাম স্যার উনি সেট করছিল এই প্রবলেমটা, পরে দেখলাম। তো এইটা ছিল একটা হলো যে 3D গ্রাফ আছে, এটাতে জাস্ট কানেক্টেড কম্পোনেন্ট, 3D গ্রাফে কানেক্টেড কম্পোনেন্ট হিসাব করতে হবে। যে আমি যদি একটা পুরা কলাম সিলেক্ট করি, এই কলামের সাথে যতগুলো ডট আছে সেই ডট গুলো থেকে কতগুলো কানেক্টেড কম্পোনেন্ট যাওয়া যাবে, এরকম একটা প্রবলেম আছে। তো আমার টিমের স্যার যে আছে ও ও বলতেছে যে এটা তো আমি বুঝছি, জাস্ট আমাকে একটা জিনিস ক্লু দিতে হবে যে আসলে এই কানেক্টেড কম্পোনেন্টটা আমি আসলে হিসাব করবো কিভাবে। তো ওকে বলো আমি এরকম একটা প্রবলেম সলভ করছি, গুড করছে, মোটামুটি 1700 রেটিং এর একটা প্রবলেম ছিল। ওইটাতে যে একবার ডিএফএস চালায়া যে হিসাবগুলো আমি পাইলাম, যে মানে যতগুলো কানেক্টেড কম্পোনেন্ট পাইছি, তখন হিসাব করার সময় ওই কলাম বরাবর যতগুলো কলাম আছে ও আমাকে জাস্ট 2D বলে দিছে যে এটা আসলে 2D প্রবলেম হইলে কিভাবে সলভ করতে হয়। তুমি যদি 2D তে সলভ করতে পারো আমি 3D তে পারবো, সমস্যা নেই। তো আমি বললাম যে 2D তে এরকম আমরা যদি যে কোনো জায়গা থেকে ডিএফএস চালাই, ডিএফএস চালানোর পর পুরো ডিএফএস শেষ হইলে আমার কাছে কিন্তু কানেক্টেড কম্পোনেন্টের হিসাবটা ওই চালানোর বেলায় বলে দিবে। তো তখনই যখন ডিএফএস চালাইতেছি তখন আমরা ওই কলাম গুলো আমরা একটা সেটে পুশ করে গেলাম, জাস্ট বাইরে হয়ে আসলে যে কলাম গুলো আমার কাছে আছে সেই কলামে এই ভ্যালুটা অ্যাড করে দিয়ে আসতে হবে, এই আর কি। এটাই ছিল সলিউশন। তো ওকে বুঝিয়ে দিলাম, ও বললো হ্যাঁ তাহলে আমি এটা পারবো, সমস্যা নাই। পরে ও কোড করে ফেললো, কোড করে সাবমিট দিলো, দেখলাম যে এটাও অ্যাকসেপ্টেড হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখা তিনটা করার পরেও দেখি একই রকম, যে আমরা যে টাইমে করছি আমাদের আর ওদের টাইম সেম, আরে একই টাইমে দুইটা টাইমই একসাথে সাবমিট হয়েছে। কিন্তু ওদের হলো একটাতে মনে হয় ওই আমার বন্ধু ইয়ামিন ও হলো একটু নাকি একটাতে ইয়া কোন এক কারণে ওই একদম গিভওয়ে প্রবলেমটাতে আর একটা রং খাইছিল, যে কারণে ওদের র্যাঙ্কটা আমাদের পড়ছিল। মোটামুটি পেনাল্টি সেম খাই টাইম ফেলছে একটা পেনাল্টি, ভালো। আমাদের আগে থাকতো, হ্যাঁ একটু পেনাল্টির কারণে ওরা ইয়ে এইটা পিছিয়ে ছিল। নিয়ে অনেক তখন অ্যালার্ট দেখি থাকতে আমার, হয়। পেনাল্টি জিনিসটা অনেক কিছুই চেঞ্জ করে দেয়, পেনাল্টি। আমি এটা শেষে বলবো ভাই, হ্যাঁ, এটাই বলতে চাচ্ছিলাম, ঠিক একটু পরে আছে। বলি, আগে সবগুলো একটু বলি। হুম, হুম, এরপর প্রবলেম ছিল হইলো একটা 23 নম্বর, যেটা হইলো দুইটা সেটে ভাগ করতে হবে। এখানে প্রতিটা ইয়াকে প্রাইম ডিভিজর ভাগ করে আমি যদি শুধু অড প্রাইম আর হলো ইভেন প্রাইম তো টুই শুধু, তো আমি চাইলে একটা নাম্বারের ভিতর শুধু ইভেন প্রাইম রাখতে পারবো অথবা অড প্রাইম রাখতে পারবো, হুম, এরকম একটা প্রবলেম ছিল যে দুইটা সেটে ভাগ করতে হবে। তো এইটাও আমি আর ওই আমার টিমের স্যার যেটা আছে ওর সাথে আমি কথা বলতেছি, আমি আর ও এইটা নিয়ে 23 নম্বর সলভ করি। আর কাইয়ুম যে বললাম ল্যাঙ্গুয়েজের বেসিক ভালো, ও নম্বর প্রবলেম নিয়ে লিখতেছে। হুম, ওর হুম, আবার এইগুলো ম্যাথমেটিক্যাল
টার্ম টার্ম খুব ভালো লাগে, ও এই জন্য দেখতেছে আরে যে সবগুলো হিসাব পাতি করতেছে। তা আমি আর সাদ হইলো এইটা আবার হিসাব করতেছি যে এটা কিভাবে করা যায়। তা আমি মনে বললাম যে প্রথমত এইটার তো হিসাব করতেই হবে যে কয়টা ইভেন প্রাইম মানে প্রাইম ডিভিজর বের করতে হবে। হুম তাহলে এই জিনিসগুলো আমি আগে হিসাব করি, আপাতত তুমি চিন্তা করো। আমার মোটামুটি যে আইডিয়া আসছে এটা পরবর্তীতে আবার শেয়ার করবো তোমার সাথে, সমস্যা নেই। যেটুকু শেয়ার করছি তুমি দেখো আর কিছু বার করতে পারো কিনা। আমি মোটামুটি এদিকে কোড লিখছি, ও চিন্তা করতেছিল। হুম। আমার কোড লেখা শেষ, ও বলতেছে হ্যাঁ আমি বুঝে গেছি কিভাবে করা লাগবে। আমি এটা দুইটা দুইটা প্রায়োরিটি কিউ নিয়ে জাস্ট হিসাব করলে হয়ে যাবে। পরে ও দুইটা প্রায়োরিটি কিউ নিয়ে হিসাব করে দেখো হয়ে গেছে শেষ। এটা আরে একটা আমার খুব ভালো লাগছে, যে কারণ হলো যে এখানে টাইম খুব লাগছে, যদিও টাইম লাগছে ঠিক আছে, কিন্তু তুলনামূলক ওই প্রবলেম অনুযায়ী টাইম কম লাগছে আমাদের টিমে। আগে হইলে এরকম অনেক টাইম লাগতো। এটা হলো আমি কোড করছি, ও চিন্তা করতেছে। মানে আমি বুঝে গেছি প্রবলেমটা কিভাবে সলভ করা লাগবে। যেমন সি বের কোড লিখে আমার প্রাইম বের করতে হবে, তারপর প্রতিটা প্রাইমের ডিভিজর গুলা কে কোনটা কতবার আছে সেই অনুযায়ী একটা কষ্ট হিসাব করতে হবে। প্রথম ইনিশিয়াল যে জিনিসগুলো এটা আমার করাই লাগবে, এই জন্য হুম আমি কিন্তু কোডে হুম। চলে গেছি, গিয়ে এই জিনিসটা ওকে করে দিছি। ও জাস্ট ওর মাথায় যে আইডিয়াটা আসছে জাস্ট ওইটুকু কোড করছে, সাবমিট দিছে, দেখি ওটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এটাতে আরে টাইম অনেক কম মাশাআল্লাহ। লাগছিল। তাহলে তো এই তো স্ট্র্যাটেজিটা এটা অনেক এটা সুন্দর হয়েছে যে তুমি মানে হ্যাঁ হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বারবার আসতেছে তোমার কথাতে, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকটা প্রবলেম দুইজনে মিলে করছো, অ্যাটলিস্ট হ্যাঁ আমরা দুইজনের প্রত্যেকটা প্রবলেম দুইজনে অ্যাপ্রুভ করছো। সো দুইজন অ্যাপ্রুভ হ্যাঁ করা দুইজন মানে হচ্ছে যে গিয়ে এটা অ্যাকসেপ্ট হওয়ার চান্স অনেক বেশি একজনের অনেক আইডি থেকে। বেশি। সেকেন্ডলি, প্রবলেমের যে পার্শিয়াল পার্টটা যেটা লাগবেই, দুইজনেই কনফার্ম যে হ্যাঁ লাগবেই, সেইটার পিসির হ্যাঁ টাইম বাঁচাই ফেলছো তুমি। আবার হ্যাঁ নিয়ে তোমার ফ্রেন্ড পড়ে আছে, সো সে পিসিতে নাই, হ্যাঁ পিসি ও ফুল এনে ফ্রি। ঠিক এইটাতে আছে, পিসি ফুল এইটাতে ফ্রি। তো তখন তুমি পিসিতে বসে গেছো, অর্ধেক প্রবলেম তুমি সলভ করে ফেলছো, কোড তো লিখতেই হবে। হ্যাঁ সো অতটুকু হ্যাঁ সলভ করে অবশ্যই ফেলছো, এইটুকু লিখতে বাকি হবে। অর্ধেক তোমার ফ্রেন্ড তুমি কোড লিখতে লিখতে সলভ করছে, ওইটা অ্যাড করে দিছো, অ্যাকসেপ্টেড। পিসির টাইম নষ্ট নেই কারণ হ্যাঁ তোমার আরেকটা ফ্রেন্ড নিয়ে কাজ করতেছে। গ্রেট হ্যাঁ। ম্যান। ওকে ওকে। এরপর এরপর এ নম্বরটা ভাই একটু মোটামুটি হার্ড প্রবলেম ছিল, এটা সলিউশনও মোটামুটি কম। হুম হ্যাঁ, হুম হুম এ আর ই দুইটা সলভ হইতেছিল, তখন দেখি এ তে ওইরকম 5-7টা না, তখন এ তে 2-3টা সলভ আর ই তেও একটা সলভ এরকম। হুম হুম হুম। তো এখন বুঝতেছি না, আমার এক টিমমেট তো এ নিয়ে ধরে আছে, তো আমরা মোটামুটি তখন 4টা প্রবলেম সলভ করছি। হুম হুম। আমরা দেখি যে আমাদের ওই টিমটাও দেখি 4টা সলভ করে ফেলছে, ওরা আর আমরা পাশাপাশি। আমরা আরে 7তম ওরা 8তম তখন। এখন আহ এখন আমরা বুঝতেছি যে মোটামুটি তখন সময় অনেক আছে, হুম হুম। 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় আছে। আরে তো দেখতেছি এখন সলভ কম হইতেছে, অনেক কম সলভ হইতেছে, একটা বা দুইটা এরকম সলভ, আর গুলো সলভ নাই। তো ভাবতেছি যে এই দুইটার মধ্যে একটা ট্রাই করি, ও যেহেতু এ নিয়ে পড়ে আছে আমরা একটু ই চিন্তা করি। তো আমি আর ও আবার একটু কিছুক্ষণ দেখলাম। আমি আর এরকম হয়ে গেছে, ও ম্যাথমেটিক্যাল জিনিস খুব ভালো পারে, যে যারা স্টিলের ইয়ার ল্যাঙ্গুয়েজের বেসিক ভালো কায়ুম। ও হুম এ নিয়ে পড়ে আছে, আমি আর ও আবার একটু ইয়ে নিয়ে ঘাটাঘাটি দেখি কিছু হয় নাকি। যেহেতু দুটা সলভ হইতেছে, এই দুইটা যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ অনেক ভালো, হুম। যেহেতু সময় অনেক হাতে আছে। এরপর আহ অনেকক্ষণ কিছুক্ষণ পর দেখি যে ই থেকে এ অনেক বেশি সলভ হওয়া শুরু করছে, যেমন এ 7-8টা হয়ে গেছে, ই তখন 2টা বা 3টা এরকম। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে ও আবার খুব বেশি মানে চিন্তা করতেছে অনেকক্ষণ ধরে। তো আমরা ভাবলাম যে আচ্ছা ওকে তাহলে একটু এও পড়ে দেখি যে এটাও কিরকম, যদি আমাদের আবার কোনো আইডিয়া চলে আসে হুম হুম তাহলে ভালো হয়। যেহেতু প্রবলেম ওকে আবার পড়াইছি, দুই সব মানে মোটামুটি আমরা তিনজন মিলে এখন ডিসিশন নিয়েছি যে আসলে কোন প্রবলেমটা করলে ভালো হয়, না এ। হুম মানে হুম। তিনজন মিলে আসলে কোনটা যদি এখন ধরি তাহলে কোনটা সলভ করতে পারবো, এটা হলো কথা। তো আমি দেখলাম যে এতেও সলভ বেশি, আবার এটা হলো একদম ম্যাথমেটিক্যাল জিনিসপত্র। তো ওদের দুইজন তো ম্যাথমেটিক্স খুব ভালো পায়, ম্যাথমেটিক্স খুব ভালো পারে ওরা দুইজন। তো ভাবলাম যে এটাই করি, এটাই ভালো হবে। আর বাকি যেটা ছিল এটা হয়তো ডেটা স্ট্রাকচার বা কোনো জিনিসপত্র লাগবে, হুম হুম যেহেতু একটা কোয়েরির ব্যাপার ছিল ইতে একটা। তো ভাবলাম যে ডেটা স্ট্রাকচারের এটা একটু পরে ধরি, যদি হুম হয়ও পরের দিকে, হয়তো এটাতে দেখা গেছে সেগমেন্টই লাগবে বা এই ধরনের কিছু একটা লাগবে, তাহলে ওইটাতে কোড আবার লেখা লাগবে, ঝামেলা আছে। আর এটাতে ম্যাথমেটিক্যাল টার্ম যদি হয় তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, হ্যাঁ। তাহলে এটা আমরা আগে ট্রাই করি, পর যদি হয় তারপরে ওইটাতে যাবো এরকম ভাবছিলাম, যেহেতু স্বল্প বেশি হইতেছে এটাতে। তখন 7-8টা সলভ দেখে আমরা হইলো 7-8টা না 5টা বা 6টা সলভ হয়েছে এরকম এতে। তখন আমরা দেখা শুরু করতেছি, কিছুক্ষণ পর পর আবার রিফ্রেশ মারতেছি যে হ্যাঁ ঠিক আছে দেখি নতুন কিছু সলভ হইলো কিনা। তো দেখলাম যে না না এই দুইটাই মোটামুটি ওই আর সলভ বাড়তেছে না ওই রকমই। ফ্রিজ টাইমের আগে ওই রকম দেখলাম যে প্রথম 7টা টিম 5টা সলভ করছে। আহ আর হ্যাঁ, এ নম্বর সলভ করছে এরকম প্রথম 7টা টিম আছে, আর তারপরে ই নম্বর সলভ করছে এরকম কিছু। মোটামুটি আমরা ফ্রিজ হওয়ার আগে আমরা দেখলাম যে আমরা 12তে আছি, হুম হুম আর ওরা 13তে আছে এরকম আর কি। তাই আমি ভাবতেছি যে আমরা যদি 5 নম্বরটা করে ফেলতে পারি, তো মোটামুটি আশা করি যে একটা হয়তো, যেহেতু আমাদের পেনাল্টি কম আছে, আমরা উপরে চলে যাবো। হুম হুম হুম। পেনাল্টি না খেয়ে একটা করতে হবে। তখন আমরা তিনজন মিলে এতে পড়ে গেছি। দেখলাম যে আমার যেই ওই যে আগে থেকে এতে পড়েছিল ও প্রবলেম, মানে প্রবলেমটা এরকম ছিল যে একটা হেক্সাগন থাকবে, এই হেক্সাগনের চারদিকে অনেকগুলো হেক্সাগন বসানো থাকবে।
ওই হেক্সাগন গুলা দিয়ে প্রথমত ওই মাঝখান থেকে কতগুলা লেজার শুট করলে সবগুলা হেক্সাগন আহ ইয়া করা যাবে, ভ্যানিশ করা যাবে। আর হইলো এটা হলো প্রবলেমের প্রথম পার্ট, দুইটা পার্ট আছে। আর একটা পার্ট হইলো যে ওই একটা নির্দিষ্ট মান দিবে, ওই মানটা চারপাশে এরকম ঘুরে ঘুরে আর কি হেক্সাগনটা গেছে এরকম। তো যততম করবো তততম চাইতে শর্টেস্ট পাথ, কত উপায়ে যাওয়া যাবে ওখানে, এরকম ছিল। প্রবলেমটা বেশ কঠিন ছিল, এটা আসলে ম্যাথমেটিক্যাল, মানে ধরা অনেক কঠিন। তো এরপর হিসেব পাতি আমরা ওই ও প্রথম পার্টের সলভটা করে ফেলছে, সলভ করে ফেলছে বলতে ও ওটাই সলভ করতেছে। তো আমরা বললাম যেহেতু ও প্রথম পার্টটা সলভ করতেছে, আমরা দ্বিতীয় পার্টটা সলভ করি। সাদকে বললাম যে তোমরা যদি দুইজন যেহেতু ম্যাথমেটিক্যাল ভালো পারো, তোমরা দুজন ফার্স্ট পার্টটা সলভ করো, আমি সেকেন্ড পার্টটা দেখি যে আসলে শর্টেস্ট পাথটা কিভাবে চাইতেছে, আমি একটু আঁকাআঁকি করি। তো একটু আঁকাআঁকি করে দেখলাম যে আসলে এটা আসলে প্যাসকেল ট্রায়াঙ্গেল হয়ে যায় একটা সময় গিয়ে, মানে একটা এই পাশাপাশি দুইটা থেকে যে যাওয়া যাচ্ছে, এই দুটো যোগফলটা সামনে যাচ্ছে আর কি এরকম। তো এবার আমি পরে বললাম যে আসলে এটা কিন্তু আসলে প্যাসকেল ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে, এটা হিসাব করে দেখছি হ্যাঁ হয়ে গেছে। এরপর আমি এই জন্য ওই প্যাসকেল ট্রায়াঙ্গেল যেহেতু হয়ে যাচ্ছে, আর বাকি যে ফার্স্ট পার্টটা ছিল ওরা আবার ওইটা হিসাব করছে, দেখলো যে হ্যাঁ এটাও হয়ে যাবে, সমস্যা নেই। তো তখন ওই যার ল্যাঙ্গুয়েজের বেসিক ভালো কাইয়ুম, ও কোড করতে বসে গেছে। গিয়ে ওর যে ফার্স্ট পার্টটা আছে ও ওইটা হিসাব করছে, হিসাবপাতি করে হ্যাঁ ওইটা আগে টেস্ট করলো, যেগুলো হ্যাঁ ঠিক আছে, ফার্স্ট পার্টের রেজাল্ট ঠিক দিচ্ছে সবকিছু। আচ্ছা, এরপর সেকেন্ড পার্টে যেটা ছিল, সেকেন্ড পার্টে এটার জন্য আবার আমি না করে পরের পার্টে আবার আমি বসে গেছি কোড করতে, যেহেতু এই পার্টটা আমি বুঝছি খুব ভালো করে, এই জন্য এই পার্টের কোডটা আমি আবার হিসাব করছি, সবগুলো হিসাবপাতি করে। মোটামুটি কন্টেস্ট শেষ হওয়ার 20 মিনিট আগে আমাদের সবকিছু শেষ, সবকিছু হিসাবপাতি। তাও 2-3 বার আমরা চেক দিছি যে যেহেতু এই প্রবলেমটা অনেক একটু ভালো করে, কারণ এটার উপর র্যাঙ্ক নির্ভর করবে অবশ্যই, হুম। কোনো রং খাওয়া যাবে না। 2-3 বার খুব ভালোভাবে চেক দিছি, 3 জন চেক দিয়ে তারপর সাবমিট দিছি। এটা দিয়ে দেখি আলহামদুলিল্লাহ এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে আরে মাশাআল্লাহ। ডিরেক্ট। তো এই যে পাঁচটা প্রবলেমই কোনো রং না খেয়ে মোটামুটি সলভ করতে পারছি, এই কারণে র্যাঙ্কটা। কারণ পাঁচটা করে সলভ মোটামুটি 16-17টা টিম হবে এরকম, যে হুম হুম পাঁচটা হুম সলভ হুম। করছে। তো এই কারণে আমাদের যেহেতু পেনাল্টি কম ছিল, এই কারণে আর কি 6টা সলভ মনে হয় প্রথম 4টা টিমের ছিল এরকম, পর থেকে সবগুলোর 5টা। হ্যাঁ, সবার তেরো 5টা team বলতে দেখলাম। তো আমি দেখি এই 17 পর্যন্ত 5টা র‍্যাঙ্ক। হ্যাঁ 17 পর্যন্ত আসে এরকম। 17 তো পর্যন্ত এই 5টা। টাইম পেনাল্টি কমের কারণেই কিন্তু ভাই আমরা এইদিকে ঢুকতে পারছি, আমরা আশা করি নাই। তাও কন্টেস্ট করার পর তো ভাবছি যে 20, তারপর যখন 20 মিনিট ছিল, এই 20 মিনিট আসলে কিছু করা যাবে কিনা জানি না। স্যার বলতেছে আমার ইয়ের আইডিয়া চলে আসছে, আমি একটু কোড করি। ওরে বললাম এই 20 মিনিটে করতে পারবো না, অনেক কিছু লেখা লাগবে। ও তাও কোড করবে, কোড আর পরে সমস্যা নেই। কোড করলো, করে কিছুক্ষণ পর বলেছে যে সেগমেন্টরি ছাড়াই হবে। অনেক কিছু করে দেখে যে আর 2 মিনিট আছে, বললাম যে বাদ দাও। আমাদের 5টা প্রবলেম সলভ হয়েছে, যদি র্যাঙ্ক আসে আর মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো র্যাঙ্ক আসবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। এখন আপাতত বুঝে থাকো, মাথা ফ্রেশ করো, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। এরপর মোটামুটি বাইরে এসে ভাইদের সাথে কথাবার্তা বললাম যে ভাই হয়েছে 5টা। পরে ওদের ওই টিমকে জিজ্ঞাসা করলাম, ওরা ধরছিল ভাই হুম ই হুম হুম। ধরার কারণে এই হলো আহ, এই যে ওরা সবকিছু ঠিক করছে, কোন এক জায়গায় ভুল করছে হয়তো, আহ, যে কারণে ওদের হলো রং রং দিয়েছিল। রং দেওয়ার কারণে ওরা ইটা সলভ করতে পারে না, হলে ওদের র্যাঙ্কও মোটামুটি ভালো থাকতো, টপ 10 হুম হুম থাকতো হুম আশা হুম করি। হুম। বুঝতে পারছি। যাই হোক, আর তারপরে আমাদের পরে যে টিমটা ছিল তাদের সাথে আমাদের টাইম পেনাল্টি মনে হয় 5 মিনিট বা কিছু একটা ছিল, দেখলে দেখতে পারেন। দাঁড়া দেখি। জাস্ট তোমাদের তোমাদের হচ্ছে জিও জাবিয়ান 580। আরে 5 মিনিট, জাস্ট 5 মিনিট। আইওটির 5 মিনিট, কামিকাজে, এটাই আইওটি কামিকাজের সাথে তোমাদের 5 মিনিটের ডিফারেন্স খালি। 5 মিনিট টাইম পেনাল্টি, যেই হ্যাঁ কারণে র্যাঙ্ক এক বাড়ে গেছে। মানে এটা আমি যেটা এই কন্টেস্ট করে ভাই বুঝতে পারছি যে টিম কম্বিনেশন যদি খুব ভালো হয় আর যদি লাক ফেভার করে, তাহলে হ্যাঁ, ভাই লাক ইনশাল্লাহ একটা অনেক কন্টেস্ট, ইম্পর্টেন্ট ব্যাপার, যে লাক লাকও অবশ্যই দরকার, অনেক নসিবে থাকা লাগবে। অনেক আর একটা হচ্ছে তোমাদের অনেক টিম কম্বিনেশন, যেটা তুমি এতক্ষণ বলছো, এটা মানে আসলে খুবই রেয়ার, যেভাবে একটা প্রবলেমকে 2 পার্টে ভাগ করে সলভ করা, এবং একজনের মাইন্ড আরেকজন পড়তে পারা, এবং একজনের স্ট্রং পয়েন্ট আরেকজন জানা, এটা টিমের হ্যাঁ জন্য এটাই। খুবই গুরুত্বপূর্ণ। মানে তোমরা বলা যায় 3জন না একটা বডির মতো কাজ করছো, সত্যি বলতে। হ্যাঁ এই এই এক্স্যাক্টলি। কন্টেস্টে ভাই এরকম হয়েছে, আগের অনেক কন্টেস্টে এরকম হয় না, এই কারণে আমাদের র্যাঙ্ক হ্যাঁ খুব বেশি ভালো হয় নাই গত কন্টেস্টগুলোতে। কিন্তু এই কন্টেস্টে দেখা গেছে ওই যে বললাম যে ও একটা পার্ট সলভ করতেছে, আমি একটা পার্ট সলভ করতেছি, হ্যাঁ তারপর ও কোড করতেছে, আমি কোড করতেছি। আবার এমন হয়েছে যে ওই 8 নম্বর প্রবলেমটাতে আমি আগে সব করে দিছি, যে যেগুলো লাগবে। ও যে আইডিয়াটা আসছে, 2 জন মিলে যে আগে ভাবছিলাম, ও একটু আরো হয়তো দিয়েতে শিওর হয়ে গেছে যে হ্যাঁ এই আইডিয়াতেই হবে, তখন ও পরের পার্টটুকু করে ফেলছে ফট করে। তাহলে ওই যে আগের টাইম 2 জন মিলে যদি আরো চিন্তা ভাবনা করতাম, তারপরে যদি বুঝতাম, তাহলে এই জিনিসটা আসলে আর এই যে 5 মিনিট বললেন, এই 5 মিনিটের বেশি সময় লাগলে আমরা কিন্তু নিচের দিকে চলে যেতাম হ্যাঁ। দেখলে। এইটাই। সো
বলা যায় যে আসলে তোমাদের টিম কম্বিনেশনও ভালো ছিল, দ্বিতীয় তোমাদের ডিসিশনগুলো ভালো ছিল, তৃতীয় হচ্ছে 2 জন করে অ্যাপ্রুভ করছো সবসময়, হ্যাঁ 2 জন অ্যাপ্রুভ করছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ মানে টিমের টাইমটা নষ্ট হয়ে যায়, পিসির টাইম, যেহেতু পিসি একটা, হ্যাঁ এটা সবচেয়ে ইয়া আর কি ঝামেলা। আর এই যে পেনাল্টি সেভ করা অনেক ইম্পর্টেন্ট, পেনাল্টি জিনিসটা, পেনাল্টির কারণেই অনেক কিছু হয়ে যায়। কারণ হ্যাঁ, 5টা সবাই সলভ করছে, রাইট? 5টা কিন্তু হ্যাঁ সবাই সলভ করছে। সুন্দর তোমরা যদি বলছো। 5টা প্রবলেমের যে কোনো একটাতে যদি রং আনসার খাইতা, রং খাইতাম অনেক তাহলে পিছনে চলে যেত মোটামুটি র্যাঙ্ক, ইয়ে হয়ে যেত। অনেক পিছনে রয়ে যেত। হ্যাঁ আমি এখান থেকে গেছি, একটা রঙে 20 মিনিট অ্যাড করে দেয়, নাকি 15 মিনিট, হ্যাঁ 20 20 মিনিট। মিনিট তাহলে একটাতে যদি রং খাইতে তাহলে তোমাদের 580 600 হয়ে যেত। আর 600 হইলে তোমরা স্টিল টপ 10-এ থাকতা, বাট 8 হইতা না আর কি। হ্যাঁ আবার এবারের যেটা দেখতেছি, পেনাল্টি ডিফারেন্স অনেক কম সবার মধ্যেই, আসলে হাড্ডাহাড্ডি হ্যাঁ লড়াই হয়েছে। ওই সবাই মোটামুটি 5টা প্রবলেম সলভ করছে তো ওই আর কি। আর হ্যাঁ। প্রবলেম গুলা এবার মোটামুটি ওই যে যে জিনিসগুলা জুনিয়ররা ফেস করছে সেটা হলো ট্রেইলিং স্পেসের জিনিসটা। হুম। এটা মোটামুটি অনেক জুনিয়র টিমই বের হয়ে আসলে অনেক অভিযোগ করছে যে এই বিষয়টা, যে ট্রেইলিং স্পেসের কারণে ওরা না, ইয়া এটা করছে। আসলে আপডেট তো করে ফেলা ওদের উচিত, এটা আসলে আপডেট করে হ্যাঁ ফেলা উচিত, কারণ কোনো অনলাইন জাজে এটা নেই এখন, ট্রায়ালিং স্পেসের ঝামেলাটা কোথাও নাই, এবং এটা অনেক ইজি সলভ করাটা, বাট এটা রেখে দেওয়াটা আসলেই প্রবলেমেটিক। কিন্তু তাও যদি এখন বাপস, তো এটা বাপসের সিদ্ধান্ত সেটা হিসেবে কথা, হ্যাঁ, কিন্তু আমাদের এখন কন্টেস্টেন্ট হিসেবে কিন্তু ভাই আমাদের যারা এবার সব শিখে জানা গেছে যে রাখা আসলে উচিত, ট্রেইলিং স্পেস সব খবর নিয়ে বিষয় যাওয়া জানা উচিত রাখা। আসলে। হ্যাঁ। কারণ আমি আমার জন্য সবাইকে বলেছি ট্রেইলিং স্পেস মাফ চাই, এটা করবা না। কারণ হুম। এটা আমি নিজে মারা খাইছি, আমি জানি। আমি এই জন্য সবাই নিষেধ করি যে ট্রেলিং স্পেসটা খুব গুরুত্বপূর্ণ, বাক্সের ক্ষেত্রে কোনো ট্রেলিং স্পিন করা যাবে না, এটা মাথায় রাখবা। হুম। 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 তাছাড়া মোটামুটি ওই ওই ওইটার কারণে অনেকের দেখা যায় যে ভাই যে কোনো একটা প্রবলেম আপনার সবকিছু ধরছেন সব ঠিক আছে, কিন্তু আমি আসলে ভাই হইতেছে না, কেন হইতেছে না, এটার কারণে ভাই পুরো কন্টেস্টটাই নষ্ট হয়ে যায় অনেকের। হুম। অনেকের হয়েছে এরকম হ্যাঁ, অনেক আসলে ইয়া। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে যে ওই যখন তুমি কোনো একটা অনসাইট দিতে যাচ্ছ, ওখানে স্যাটার কারা আছে, স্যাটারদের মেন্টালিটি কি, এগুলোও জানতে পারলে অনেক কিছু আগের থেকে প্রিপেয়ার থাকা যায়। যেমন কি আমরা বলি, আমরা একটা চিটাং ডিভিশনের একটা কন্টেস্টে গেছিলাম, ওখানে আমাদের যে সিনিয়র টিমটা ছিল, ওখানে আমার ফ্রেন্ড মহামিনও ছিল তখন ওই টিমে, আমরা ছিলাম অন্য টিমে, আমি আর আমার ফ্রেন্ডরা। তো ওরা আগে থেকে ওখানে একটা স্যাটারের নাম দেখে ওরা বুঝে গেছে যে মানে এই স্যাটারটা ম্যাক্সিমাম টাইম যখন কোনো কন্টেস্ট সেট করে সে বিভিন্ন প্রবলেম দিলেও একটা সে ম্যাক্স ফ্লোর প্রবলেম দেয় সবসময়। কথা আচ্ছা বুঝছো? সো মহামিন সাথে সাথে অ্যালার্ট হয়ে গেছে যে আজকে একটা ম্যাক্স ফ্লোর প্রবলেম থাকবে। সো সে ওই মেন্টালিটি নিয়ে কন্টেস্টে ঢুকছে, এবং সে প্রবলেমটা পাইছে, ট্যাম্পলেট রেডি ছিল, সে এটা সলভ করে ফেলছিল। আচ্ছা এবং ওরা উঠায় ওই সলভ করে ফেলছে। এখন মজার ব্যাপার ছিল যে যে ওই যে মহাইমিনের বড় ভাই হচ্ছে ইয়ামিন ভাই, ইয়ামিন ভাইয়ের টিম হচ্ছে চুয়েটের, হ্যাঁ ওনাদের টিমও প্রচুর স্ট্রং। সো ওনারা এই জায়গায় গিয়ে মারা খাইছে যে ওনারা ম্যাক্স ফ্লোর প্রবলেমটা সলভ করতে পারে নাই, তো এক ডিফারেন্সে মহাইমিনের টিমটা চ্যাম্পিয়ন হয়ে গেছে। সো ওই যে মেইন ইয়া হচ্ছে মহাইমিন আগে থেকে জানতো যে আজকে একটা ম্যাক্স ফ্লোর প্রবলেম পাবোই, স্যাটারের মেন্টালিটি অনুযায়ী। সো এটা হচ্ছে আর কি এর যে তুমি যদি স্যাটারদের মেন্টালিটি জানো, স্যাটাররা কী টাইপ প্রবলেম করে, এটা নিয়ে যদি আইডিয়া রাখো, ওই যে তুমি যেটা বিভিন্ন অনসাইটের প্রবলেম সলভ করে দেখতা, তো তো হ্যাঁ হ্যাঁ ওই প্রবলেমগুলো কোন স্যাটারে করতেছে সেগুলোও যদি খবর রাখো, তাহলে তুমি প্রত্যেকটা স্যাটারের হ্যাঁ একটা এটা মেন্টালিটি বের করে ফেলতে পারবা। সো ওই মেন্টালিটি যদি হ্যাঁ জানো তাহলে ইজি হয়ে যায় অনেক কিছু। হ্যাঁ এটা একটু ইয়ে করা যায় এই যেমন। তবে এবার আইসিবিসি তে গতবারের মানে গত বাক্সের যেই সেট গুলা দেখবেন গতগুলার থেকে গত যেগুলো আইসিবিসি তে দেখবেন যে ওদের একটু প্রবলেম একটু হার্ড টাইপেরই হয়। এর তুলনায় বিসিএস এর যে কোশ্চেন গুলো হয় ওগুলো ওরা আবার গিভওয়ে একটু বেশি টাইপ দেওয়ার ট্রাই করে। তো এই জন্য এইগুলো একটু চিন্তা ভাবনা করে যাওয়া উচিত যে এটা আসলে কোন সেটার না, এটা কন্টেস্ট, ডিপেন্ড করে। এখানে কেমন এটা গিভওয়ে থাকতে পারে। ধরো হ্যাঁ আইসিপিসিতে আনসলভ প্রবলেম বেশি রাখতে হয়, আইসিপিসি ঢাকা আচ্ছা রিজিয়নালে। মোস্ট তুমি যদি হ্যাঁ হিস্ট্রিও দেখো সবসময় দেখবা যে 6টা 7টা এরকমই সলভ হয়। কিন্তু হ্যাঁ যদি গতবারও এরকমই 5টাই হ্যাঁ, সলভ হয়েছে। হ্যাঁ, কিন্তু মোটামুটি যদি এই র্যাঙ্ক থেকে আইইউপিসি আর উপরের দিকে আর আইইউপিসি বেশি যদি হয়। করো, যেমন কি বিসিএস আইইউপিসি করে, হ্যাঁ, সো ওই হ্যাঁ আইইউপিসিগুলোতে কিন্তু বেশি সলভ করার অপশন দিতে হবে তোমার থেকে, যাতে ওরা বিভিন্ন টপিক সম্পর্কে জানতে পারে। সো ওখানে কিন্তু 8টা 9টা সলভ করতে দিতে হবে, একটা জাস্ট রাখতে হবে যে কেউ সলভ করতে পারবে না, না এরকম কিন্তু ইয়া রাখতে হয় আর বাক্সের কি। আইবিসিও যে হোস্ট করে ওদের প্রবলেম গুলা কিন্তু এখানেও মোটামুটি একটু ইয়াই হয়। টাফ করে দেয়।
আচ্ছা টাফ আচ্ছা হয় একটু আচ্ছা বাফসেট আচ্ছা কন্টেস্ট গুলো। বুঝতে পারছি। তবে আইইউপিসি বেশি হার্ড করা উচিত না। আইইউপিসিতে অপশন দেওয়া উচিত যাতে করে পোলাপাইন বেশি সলভ করতে পারে, এটা একটা মোটিভেশন। সো আইইউপিসিতে রাখতে হয় যাতে এমনভাবে কন্টেস্ট করতে হয়, কন্টেস্টে রাখতে হয় যাতে 8 থেকে 9টা প্রবলেম সলভ হয়, একটা বা দুইটা আনসলভ থাকে। আইসিপিসি ডিফারেন্ট জিনিস। আবার প্রিলিতে তারা যেটা করছে সেটা ঠিক করা নেই। প্রিলিতে কিন্তু অনেকগুলো জুনিয়র টিম আসে, ওদের মোটিভেশনটা নষ্ট হয়ে যাবে, তাই না? প্রিলিতে বেশি হার্ড প্রবলেম করে ফেলছে, যেটা উচিত হয় না একেবারে। সো ওগুলো অনেক লাভস কিছুই করে। করতে হয়, চিন্তা করেই করতে হয় আর কি। ওকে, সো অনেক কিছুই বললাম। সো পোলাবেন অনেক কিছুই জানলো যে প্রবলেম সেটারদের মেন্টালিটি কীরকম, বা বিভিন্ন বাপসের প্রবলেম, বিসিএসের প্রবলেম কীরকম হয়, এগুলো নিয়ে জানতে পারলাম আমরা। ওকে, অ্যান্ড আস্তে আস্তে আমরাও সিপিএস থেকেও মোটামুটি কন্টেস্ট এখন করার ট্রাই হ্যাঁ, করতেছি। লাস্ট টাইম একটা হয়েছিল আপনাদের এনডাব্লিউতে। কন্টেস্ট করছি। তুই আপনাদের করছো? কন্টেস্ট করছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তোমাদের র্যাঙ্ক কত ছিল? আমাদের র্যাঙ্ক খুব বাজে হয়েছে, কারণ ওইটাতেও আচ্ছা একটা টিমমেট ছিল স্যার, আর একটা ছিল আমাদের আইআইটি, তিনজন গেছিলাম। আচ্ছা। যাওয়ার পর হয়েছে কি ভাই, আমাদের যেই ওই কনভেক্স হলে যে প্রবলেমটা ছিল, হুম হুম হুম। ওইখানে কিন্তু ভাই কন্টেস্ট টাইম একটু কম ছিল। তো কনভেক্স হলে যে প্রবলেমটা হ্যাঁ, আছে ওইটা আমি পঁয়ষট্টিটা করে। 65টা টিম গেছিল। হ্যাঁ, না না, সেটা বলতেছি না, কন্টেস্ট টাইমের কথা বলতেছি, হ্যাঁ হ্যাঁ, কন্টেস্ট টাইম তিন কম ছিল। 3 ঘন্টার কন্টেস্ট ছিল। 3 ঘন্টা, 3 ঘন্টা ছিল। 8টা তো প্রবলেম নাকি 7টা প্রবলেম দিছিলাম আমরা। হ্যাঁ, আমরা হইলো প্রথম গিভওয়ে গুলো করছি, টপে ছিলাম। এখন কি করছি, যে কনভেক্স সালের প্রবলেমটা 2 নম্বর না করে আমরা ওই যেটা হলো কুইনের যে প্রবলেমটা ছিল ওইটা না করে কনভেক্স সালেরটা আমাদেরকে বুঝা দিছে। তা আমি কোড টোড লিখি, আমার হলো মোটামুটি, আমি তো বললাম যে আমি হলো কোড সবকিছু সবসময় গুছায় রাখি, তো টেমপ্লেটও সবসময় আমি বানাই। হুম ঠিক হুম আছে, হুম। তো আমার মোটামুটি টেমপ্লেট নিয়ে সবকিছু ধারণা আছে, তো আমি কোড লিখতেছি, কনভেক্স সালের কোড সবকিছু লিখছি, ঠিক আছে, সবই ঠিক আছে। আমি ওই প্রবলেমটা পরে এসে সলভ করছি, জাস্ট আমার ট্রায়াঙ্গেল এরিয়া লিখতে ভুল আছে কোনো জায়গায়, ট্রায়াঙ্গেল এরিয়া লিখতে ভুল হয়ে গেছে, টাইপিং মিস্টেক, যে কারণে আমাদের কন্টেস্টটাই মানে এরকম হয়ে গেছে, পুরা এতক্ষণ কোড লেখার পর প্রবলেমটা সলভ হইতেছে না, এরকম হয়ে গেছে। সবকিছু আইডিয়া সবকিছু ঠিক আছে, আমি হ্যাঁ জাস্ট কি বললাম, শুধু এসে জাস্ট ওই যে কপি পেস্ট করছি কোডটা, এই যে আমার যে ইয়াতে গিটহাবে যে কোডটা আছে সেটা কপি পেস্ট করে আমি জাস্ট ওই আইডিয়াতেই করছি, অ্যাকসেপ্টেড। জাস্ট হয়তো আমার কোড লিখতে কোথাও একটা ভুল হয়েছিল, হ্যাঁ, এই এই কারণে কন্টেস্টে আমরা যে পরিমাণ সলভ এক্সপেক্ট করছিলাম তার থেকে একটু কম হয়েছে, কারণ প্রত্যেকটা টিমে দেখি ছোট কনভেক্সেল ছোট ওইটার ছোট ছোট প্রবলেমটা খুব বেশি জিনিসে হার্ড ছিল ঝামেলা না। করছে। না, প্রত্যেকটা টিম ছোট ছোট বিষয়ে ঝামেলা করে ফেলছে। এই হ্যাঁ জিনিসগুলো হ্যাঁ, কারণে ওই তারপর সেগুলোর সলভ কম হয়েছিল। ওইটা গেছে, ওইটা দেওয়ার পর দেখি খুব কম টাইম আছে, তো সেই জন্য তখন আবার বিতে মুভ করা লাগছে। বিতে মুভ করার পর ওই যে আমার টিমের স্যার যে আছে ও করতেছিল এটা, ও করে দেখা গেছে যে প্রথমে ও প্রায়োরিটি কিউ দিয়ে করছে, প্রায়োরিটি কিউ দিয়ে করার কারণে হয়তো টেলে দিচ্ছিল এই কারণে, আর টাইম খুব কম ছিল, আর ওই কন্টেস্ট আর ভালো হয় নাই। জিসিডিপিআরস কেউ ট্রাই করে নাই? নাম্বার থিওরি যেটা ছিল। আর জিসিডি পেয়ার্স, এটা সমস্যা হলো কি ভাই, আমি মুভিয়ার্স ফাংশন একদিন আগে করছি, পড়ছিলাম। হ্যাঁ এখন আহ, মানে রিভিশন করে যাওয়া হয়নি বা মনে নাই, অনেকদিন আগে দেখছি তো, নাম্বার থিওরি খুব একদম বাজে অবস্থা ছিল। আমি যদিও আগের দিন একটু দেখছিলাম, কিন্তু ওখান থেকে আসার পর আমি মুভিয়ার্স ফাংশন, পুরা ফাংশন কিভাবে কাজ করে, কতটাই মানে অ্যাপ্লিকেশন আছে সব লিখে রাখছি, একদম আমার টেমপ্লেটও লিখে রাখছি আমি আসার পর ধরে, আমি হ্যাঁ, কান আমি ধরে ফলো এটা করছি যে এটার স্যাটার আমি ছিলাম, এবং এটা আমি আচ্ছা। দিছিলাম হচ্ছে জাস্ট মিডিয়াম প্রবলেম হিসেবে। দেখি মাত্র 4টা সলভ হয়েছে। সো ওইটা ওই মানে ওইটা হার্ড হিসেবে দেওয়া হয় না, এটা মিডিয়াম হিসেবে দেওয়া হয়েছিল। বাট পোলা পয়েন্ট প্রচুর মিস করে গেছে এটা। সো হুম হুম। ওই কন্টেস্টটাতে দেখছি যে বেশি মানে ইজি প্রবলেম অনেকেই মিস করছে, এই আর কি। যাই হোক, মানে অন সাইটে মোটামুটি ভালো খারাপ মিলাই থাকে আর কি, কোনো হুম। একদিন কারো ব্যাড লাক হইলে শেষ, ওই দিন আর আশা করার কিছু নাই। হ্যাঁ। ওকে, সো আরও কিছু কোয়েশ্চেন, আমরা অলমোস্ট শেষের দিকে আসছে, অনেক কিছু জানি গেছি, তোমাদের এক্সপিরিয়েন্স, তোমাদের প্র্যাকটিস স্ট্র্যাটেজি, কন্টেস্টের দিন কী কী হয়েছে, অনেক মজার মজার ঘটনাও শুনলাম। তারপর হচ্ছে এখন, সো কন্টেস্টে কী কী ভুল তো করো নাই মোটামুটি বলা যায় কোনো রকম সব কিছু এই কন্টেস্টটা আলহামদুলিল্লাহ একদম একদমই মোটামুটি স্মুথ পারফেক্ট হয়েছে, ভাবেই চলছে। মানে কোনো একদমই অভিযোগ স্মুথ নাই। চলছে। মোট কথা অভিযোগ নেই। এখানে একটা না, কোয়েশ্চেন আমার কোনো অভিযোগ ছিল নেই আর আমার কি, জীবনে। এখানে একটা কোয়েশ্চেন ছিল যে কন্টেস্টে কি কি ভুল করছো যেগুলা ইন ফিউচার অ্যাভয়েড করার করতে, কিন্তু ওইটা তো থাকতেছে না, তোমাদের স্মুথ হয়েছে। তবে আমার এমনি যদি মোটামুটি ওভারঅল বলি যে এতদিন যে অনসাইট কন্টেস্ট দিছো, তো অনসাইট কন্টেস্টগুলোতে এমন কি কি ভুল করতা যার কারণে হচ্ছে যে গিয়ে অনেক ক্ষতি হয়ে যেত, বা পেনাল্টি পেয়ে গেছো বা পিছায় গেছো, যে ভুলটা না করলে অন্য কন্টেস্টও আরও ভালো করতে পারতা? সো
ওইগুলো যদি এরকম বলতা। ভাই আমার আফসোস করার মতো অনেক কন্টেস্ট আছে। হ্যাঁ, যেমন আপনাদের যে সিডার সিলেন কন্টেস্ট, ওই কন্টেস্টে আমি টেমপ্লেট লিখতে ভুল করছি, হ্যাঁ। যে কারণে আমার পুরো কন্টেস্টটা গেছে, এরকম একটা হয়েছে। তারপর আরো বেশ কিছু ইয়া ছিল যে হয়তো আমরা অনেক একটা প্রবলেম ধরতে ভুল করছি, যে প্রবলেমের ছোটখাটো একটা জিনিস মিস করছি, একটা দুটো লাইন মিস করছি, বা একটা দুটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস ছিল প্রবলেমে, আমরা ওইটা পড়তে একটু একটু অন্যরকম হয়। তো পুরা ওর পরে কোড টোড লিখছি, লিখে দেখি যে না, এটা আর হইতেছে না। এরকমও হয়েছে অনেক কন্টেস্ট। এটা বেশি হয়েছে শুরুর দিকে, মানে যখন আমরা প্রথম জুনিয়র অবস্থায়, ওই টাইমে এই জিনিসগুলো খুব বেশি হইতো, যে আমরা জুনিয়র অবস্থায় লাস্টের টিম গুলাতে যাইতেছি, তারপর দেখতেছি যে হ্যাঁ প্রবলেম পড়ছি, প্রবলেমটা আসলে ওই নিজে বুঝতে পারি নাই, বলছি একরকম, আমি ধরছি একরকম, আর সলভ করতেছি এখন, পরে দেখা যাচ্ছে হইতেছে না। এই জন্য আমার মনে হয় যে একটু খাতা কলমে জিনিসগুলো একটু খুব ভালোভাবে একটু ইয়া করে তারপর করে যাওয়া উচিত, হুম, হুম, আগেই করে না যাওয়া উচিত। এইটাও ভুল হয়েছে আমার অনেক কন্টেস্টে দেখছি, যে যখন জুনিয়র অবস্থায় ছিলাম এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হইতো, বেশিরভাগ ক্ষেত্রে মাথায় চিন্তা করতাম, আচ্ছা এটা এইভাবে এভাবে এটা করবো, তো ঠিক আছে করি। তো গেছি, যা দেখি যে আর আর হইতেছে না, তখন আবার দেখা রাখতো, আবার আচ্ছা ঠিক আছে কি কি হয়েছে, পরে আবার লিখে লিখে ওই লেখা লাগছেই তো। আলটিমেটলি আমার মনে হয় যে একটু জিনিসগুলো খাতা কলমে একটু চিন্তা ভাবনা করে তারপর যাওয়া ভালো, ওয়ান সাইড কন্টেস্টের ক্ষেত্রে। হুম, হুম। যেহেতু আমাদের অনলাইন কন্টেস্টে তো এখানে তো জিনিসটা আমরা টেমপ্লেট জাস্ট যে কপি পেস্ট করতে তো আমার সময় লাগে না, হ্যাঁ। জাস্ট আমার এটাই। কিন্তু ওইখানে কিন্তু ভাই একবার একটা জিনিস চিন্তা করে কোড লিখলে আবার কেটে দিয়ে আবার কোড লেখা আসলে অনেক ঝামেলা অন সাইডের ক্ষেত্রে। এটা অবশ্যই একটু কন্টেস্টে কোড যদি শিওর হয়ে কাটা তারপর লাগে, কোড যদি এডিট করা লাগে, ওখানেই শেষ। কোডটা একবার হ্যাঁ করতে হবে যে, ওইখানে শেষ হয়ে যায়। কোডটা একবার করতে হবে। হ্যাঁ, হ্যাঁ এটাই। কিন্তু তাও ভাই অনলাইন কন্টেস্টে এটা ইয়ে করা যায়, একটু হলেও ইয়ে করা যায়, কিন্তু কভার অনসাইট আপ করা কন্টেস্টে যায়। আবার ওই যে কোড লেখাটা একটা যে টাইম, এটা পিসির আসলে টাইম কিন্তু নষ্ট এক হয়ে কোড দুই যায়, কোড লেখা, অনেক কিছু এটা নষ্ট ঝামেলা। হয়ে যায়। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ওকে, ওকে। এইটাও এরকম হয়েছে। তারপর আর যদি বলি, আহ মোটামুটি এই জিনিসগুলো ফেস করছি। আর কিছু কিছু প্রবলেম আছে এরকম যে আমাদের সলভ করা উচিত ছিল কোনো ছোটখাটো একটা ইয়ার কারণে, হয়তো আমরা গেছি খুব কাছাকাছি কিন্তু সলভ করতে পারিনি, মানে ট্রাই করছি বা একটু সময় বা ট্রাই করলে পারতাম, অন্য প্রবলেমে সুইচ করছি, এরকমও হয়েছে যে হ্যাঁ এটা আসলে পরে গিয়ে দেখছি না, আসলে আমার আইডিয়াটা ঠিক ছিল, যদি ওটাতে লেগে থাকতাম তাহলে হয়ে যেত। হুম, ওইটাতে হয়তো অনেক সময় দেখছেন যে আপনি সলভ করতেছেন, এটা আপনি ধরছেন, কিন্তু দেখতেন পরে দেখতেছেন ওইটার সলভ একটু কম, বা এরকমও প্রবলেম হয় যে আসলে সলভ না, এই জন্য কেউ ধরে না ওটা। বা এই ধরনের জিওমেট্রি প্রবলেম গুলো এগুলো বেশি হয়, হুম, হুম, হুম। যে আমি মোটামুটি যে জিওমেট্রি প্রবলেম থাক দরকার নেই, পারবো না আগেই। আগেই গিভ আপ অন্তত করে দেয়। আমার মনে হয় যে সবগুলা সবগুলো প্রবলেম আসলে পড়া উচিত, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সবগুলো প্রবলেম পড়া উচিত অন্তত, করি না করি যেমন সলভ নাই ও এই জন্য করবো না। এই যে এনসিপিসির কথা বলছি, এনসিপিসি 2020 সাল, এনসিপিসি 2020 সালে একটা সাফিক্স এরর প্রবলেম আসছিল। অ্যান্ড হ্যাঁ, সাফিক্স এরর প্রবলেমটা ৫টা টিম সলভ করছিল। এর মধ্যে একটা টিম মহামিনদের ছিল। কিন্তু আহ, ওইটা নাকি মহামিনের সাথে কখন কথা বলছে, ও বলছে এত বেশি ঘোরানো হয় নাই, সাফিক্স এরে দেখে মানুষ অ্যাভয়েড করে গেছে। ওইটা জাস্ট ট্যাম্পলেটটা লিখে ওই একটু দেখুন ট্যাম্পলেটে চেঞ্জ লাই, ওই সাফিক্সের অ্যালগোরিদমে চেঞ্জেস কোডে নাই, কোডে ইনপুটে কোডে ইনপুটে কিছু চেঞ্জেস করে সাফিক্সের অ্যালগোরিদমে যদি পাঠাই দিই, সেটা সলভ হয়ে যায়। সো সামান্য চেঞ্জেস, এই জিনিসটা ওই সাফিক্সারে এটা ক্রিটিক্যাল করে ফেলে, ম্যাক্সিমাম টিম মিস করে গেছে। আবার ওদের সেবারে অনেক বেশি ভালো হইতো যে জায়গায় খারাপ হয়ে গেছে, কারণ ওরা 5টা টিম সলভ করছে, এরকম একটা প্রবলেম মিলাই ফেলছে, কিন্তু আরেকটা প্রবলেম ছিল 40টা টিম সলভ করছিল, ওইটা ওরা মিলাইতে পারেনি। তো ওদের সলভ কাউন্ট কমে গেছে। হয়, এটা ব্যাড লাক, এটা ব্যাড লাক এটা ছিল হয় ওদের। ব্যাড লাক। হ্যাঁ, নাহলে টপ 5-এ থাকতো ওরা। এটা হয় ওই অনসাইটে। ওইটাই বললাম যে আসলে হয়ে যায় অন সাইটে, অনেক কিছু হয়ে যায়, এইটা হ্যাঁ, আসলে করার কিছু নাই। ভাগ্য ভালো থাকলে ওই দিন খুব ভালো হয়ে যায়, ভাগ্য খারাপ থাকলে এক দুইটা মিস হয়ে গেলেই শেষ। আনসেট করে যেরকম যদি একটা ছোটখাটো মিস্টেক হয়ে যায়, এক দুইটা পেনাল্টি খাইলেই তখন আসলে ভাই মাথাটা এইভাবে কাজ করে না প্রথমে। হুম, যেমন যেমন আমাদের এই কন্টেস্টটা একদম স্মুথ চলছে, কারো কোথাও কোনো ইয়া নাই, দুজন মিলে ধরে ধরে করছি, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, সুন্দরভাবে শেষ হয়ে গেছে, খুব ভালো। কিন্তু যদি কোনো একটা জায়গায় আমরা রং খাইতাম, তাহলে ওখানে থামা লাগতো, ওটা চিন্তা করা লাগতো, একজনের জায়গায় দুইজন, দুজনের জায়গায় তিনজন চিন্তা করা লাগতো, পিসি টাইম কমে যাইতো, অনেক কিছুতেই ভাই ইয়া হয়ে যাইতো আর কি। হুম, হুম, হুম। অনেক কিছু অ্যালার্ট থাকতো, একটু কনসেপ্ট স্মুথ এই রাখতে হয়। জিনিসগুলো। বুঝতে হ্যাঁ, পারছি। সো তোমার মতে আইসিপিসি ঢাকা রিজিয়নালে ভালো করার জন্য টিমগুলোর কিভাবে প্র্যাকটিস করা উচিত, তোমাদের জুনিয়রদের, বা মোটামুটি ধরো এখন তো তোমাকে বাংলাদেশের সব জুনিয়ররা দেখবে, তোমার কথাটা শুনবে। সো তাদের হ্যাঁ। সবাইকে কি উপদেশ দিবা যে কিভাবে তাদের প্র্যাকটিসটা করা উচিত, যাতে করে তারা ঢাকা রিজিয়নালে ভালো করতে পারে? আচ্ছা, আর যদি এটা হলো সর্বপ্রথম হলো তাদের যদি টিম ফিক্স থাকে, যদি টিম ফিক্স থাকে তাহলে সে যদি ভাবে যে আসলে টিম ফিক্স থাক না থাক, যেমন আমি সবসময় আমার ফ্রেন্ড যারা আছে, ফ্রেন্ড সার্কেল যারা আছে, সবাই মিলে হয়তো একসাথে প্র্যাকটিস করতে ভালো লাগে, তো আমরা ল্যাবে গিয়ে একসাথে প্র্যাকটিস করি, এই ধরনের কিছু, এই ধরনের যদি কোনো সুযোগ থাকে তাহলে অবশ্যই সবাই মিলে একসাথে প্র্যাকটিস করা ভালো। এটার একটা ভালো দিক আছে, সেটা কি, যে এই প্র্যাকটিসটা করলে প্রথমত নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এই জিনিসটা আসে,
দ্বিতীয়ত অনেক সময় হয় কি ভাই, যে ধরেন আমার, যেমন আমার এখনো রেটিং অনেক কম, যখন রেটিং কম থাকে তখন আমার ফ্রেন্ড যে আছে ওর রেটিং একটু ভালো থাকলে ও আমাকে মোটিভেশন দেয় যে ঠিক আছে, আরে সমস্যা নেই, উঠবে উঠবে, সমস্যা নেই, কর কর, হুম সমস্যা হুম নেই। হুম হুম। তো এইটা খুব ভালো জিনিস হয়। আবার অনেক সময় ওর একটু কমে যায়, আমার যখন থাকে আমি আবার ওকে বলি যে আরে সমস্যা নেই, হয়ে যাবে, কর কর। তো এইগুলা একসাথে প্র্যাকটিস করাটা খুব ভালো। হুম যে আমরা ল্যাবে গেলাম, গিয়ে হয়তো এই আজকে গেছি ল্যাবে, সাপোজ সপ্তাহে একদিন সময় রাখলাম, এদিন গিয়ে আমরা কন্টেস্ট করবো, যে কোনো একটা ইচ্ছা মতো যে কোনো একটা আইবিসি সিলেক্ট করলাম, করে ভিজাতে দিলাম, দিয়ে আমরা সবাই মিলে প্র্যাকটিস করতেছি। এটা খুব ভালো জিনিস, এটা খুব ভালো জিনিস। আমরা যে কোনো 2 জন 3 জন করে টিম করে করে করতে পারি, সমস্যা নেই। এটা যদি আমরা মানে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসের জন্য করতে চাই তাও করতে পারি, কিন্তু আমাদের সবচেয়ে ভালো হয় টিম কম্বিনেশন, যেহেতু আইসিবিসি তে আমাদের টিম ওয়াইজ কন্টেস্ট করতে হবে। আমরা যদি কোনোভাবে বুঝতে পারি যে আমার টিমমেট এ এ হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে আমরা ওদেরকে নিয়ে প্র্যাকটিস করলাম। হুম হুম হুম। সামনে গিয়ে আমরা ভাইদেরকে বলতে পারবো যে ভাই আমরা 3 জন তো অনেক বেশি এরকম কন্টেস্ট করছি, আমাদেরকে একসাথে দেন, এটা বললে হয়তো দিতে পারে, এই আর কি। তো তখন আসলে এটা খুব কাজে দেবে, কারণ এক টিম কম্বিনেশন যেটা বললাম যে ওই যে কখন আমি যেমন ভালো জানি যে ও ম্যাথে ভালো, ওকে এই প্রবলেমটা দিলে ভালো হবে, তুই আচ্ছা তুই এটা চিন্তা করতেছিস, কর, সমস্যা নেই, আমি আর তাহলে ও মিলে এটা দেখি, এরকম। এই যে আমরা যে ডিসিশনটা নিতে পারছি, এটা কিন্তু আমাদের অনেক কিছু একটা হেল্প হুম করছে। হুম হুম। তো আসলে টিমমেটদের কে কোথায় স্ট্রং, কে কোথায় দুর্বল, এই জিনিসগুলো অবশ্যই জানা উচিত। এই কারণে সবার সাথে আসলে প্র্যাকটিস করা উচিত একসাথে। একসাথে লাইভে বসে যদি প্র্যাকটিস করতে পারে, এটা সবচেয়ে ভালো হয়। আর যদি টিম ওয়াইজ, যেটা বললাম যে টিম ওয়াইজ কনেক্ট করলে আরো ভালো। আর হুম যদি আমরা 3 জন মিলে করতেছি, এই তাহলে আস্তে আস্তে জিনিসগুলো বোঝা যায়। প্রতিটা কন্টেস্ট, সপ্তাহে একটা কন্টেস্ট যদি করতে পারি তাও অনেক বেশি, বা আমরা যদি মাসে 2টা কন্টেস্ট করতে পারি তাও অনেক বেশি। এখন আপাতত যেহেতু এখন সামনে, যখন আবার সামনে আইসিবিসি বা আইওবিসি বা জন্য কোনো একটা অনসাইট কন্টেস্ট আসবে, তখন আমরা এই জিনিসগুলো আরো বাড়ায় দিব। আমার যে টিমমেট আছে, আমি তো জানি আমার টিমমেটে, তখন এই জিনিসগুলো বাড়ায় দেবো। আগে সপ্তাহে একটা করতাম, এখন সপ্তাহে 2টা 3টা এইভাবে প্র্যাকটিস গুলো করবো। যত বেশি টিম প্র্যাকটিস করা যায় তত ভালো, এটা হলো মেইন কথা। টিম প্র্যাকটিস আমরা যে কোনো, এটা কন্টেস্ট কি কাউরে লাগবে না, আমরা 3 জন টিমমেট আছি, একটা যে কোনো একটা কন্টেস্ট 3 জন মিলে সিলেক্ট করলাম, যেটাতে আমরা 3 জন করি নাই, এরকম কোনো কন্টেস্ট যদি হয় তাহলে ভালো হয়। এরকম একটা দিয়ে ভিসা সেট করে দিলাম, টাইম 3 জন মিলে করলাম বসে থেকে একসাথে। 3 জন একসাথে করলে, 3 জন একসাথে বসে করতে হবে, এটা হলো মেইন কথা। হুম হুম হুম। যাতে করে আমাদের টিম বন্ডিংটা বাড়ে আর কি। হ্যাঁ, টিম বন্ডিং এটা মাস্ট, এটা টিম বন্ডিং না থাকলে ভাই আসলে খুবই একটা, যেমন আমি জানি না ও কিসে ভালো, ও একটা ধরছে, আমি একটা ধরছি, ও আরেকজন একটা ধরছে, 3 জন 3টা করতেই শেষ, এদিকে প্রবলেম সলভ হয়ে সবগুলো শেষ, আমরা এখনো ইয়া করতে পারতেছি না, হুম। গিভ ওয়ে খুঁজে পাইতেছি না, অথবা স্ট্যান্ডিং দেখে দেখলাম, পরে আবার 3 জনই আবার ওইটা ধরলাম, এরকম হয়ে যাবে, 3 জনই আবার হ্যাঁ ওইটা আলাদা আলাদা ওটা দেখতেছি, এরকম হইলে তো সমস্যা, বুঝলেন না ভাই? হ্যাঁ। এই জন্য আমাদের মোটামুটি টিম ওয়াইজ প্র্যাকটিস করলে আর কি, এটা কাইন্ড এটা অফ দুজন ফুটবলের খুব মতো। সেটাই। ফুটবলের হ্যাঁ, ফুটবল। মতো ফুটবলে কিন্তু অনেক টিম কম্বিনেশন লাগে। আরেকটা, আমি যে হ্যাঁ, একটা পাস দিব, আমি পাসটা কোথায় দিব, ডিফেন্ডার কোথায় আছে, দুই ডিফেন্ডারের মাঝখানে গ্যাপ কোথায় আছে, আমি যে গ্যাপটাতে পাস দিচ্ছি, আমি যে এখন পাসটা দিব, আমার আরেকটা টিমমেট বুঝতে হবে যে আমি এই জায়গায় বলটা পাঠাবো। যে ও পাস দিবে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সো এই এক্স্যাক্টলি। জিনিসগুলো অনেকটা ফুটবল, ক্রিকেটের চাইতে ফুটবলের সাথে বেশি ম্যাচ করে। কারণ ফুটবলে কিন্তু এরকমই রানিং জিনিস অনেক। টিম কম্বিনেশন। হ্যাঁ, হ্যাঁ ফুটবলটা রানিং জিনিস, তো ওখানে এরকমই ইয়া করে। এখন ধরো আমি চিন্তা করলাম যে এখানে গ্যাপ আছে, ডিফেন্ডাররা এদিকে বুঝতে পারবে না, আমি একটা ইয়া ঝাটকা দিয়ে আমি এদিকে পাস বলটাই দিবে, দিয়ে দিছি, আমার টিমমেট বুঝে না যে আমি বলটা এদিকে দিব, ও গেছে আরেক ও দিকে। বল দিছে। হবে না। যেমন কি তুমি যে ওটাই। ধরে ফেললা, তুমি একটা প্রবলেমে ধরে ফেললা যে এই পার্টটাতে এই জিনিসটা লাগবে, প্রাইম ফ্যাক্টরাইজেশন লাগবে, প্রাইমের ডিভিশনগুলো লাগবে, প্রাইম সিটটা লাগবে। সো আমি এটা ইমপ্লিমেন্ট হ্যাঁ করা শুরু করে দিই, তুমি বাকিটা চিন্তা করো। অ্যান্ড তোমার হ্যাঁ আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, টিমমেটের উপর আস্থা রাখাটা। তুমি হ্যাঁ যখন পিসিতে ওই পার্টটা নিয়ে বসে যাচ্ছ, তোমার বিলিফ ছিল যে তোমার টিমমেট তুমি ইমপ্লিমেন্ট করতে হ্যাঁ, করতে আমি সলভ জানি করে যে ফেলবে। ওটা পারবে, হয়েছে, পারবে। ট্রাই হয়ে এই গেছে, ওটা সাহস জিনিসটা, করতে এই পারবে। জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি তোমার টিমমেটের উপর আস্থা রাখতে না পারো, তাকে যদি তুমি কোনো কারণে ডিমোটিভেট করে দাও, পুরা গেম ওখানে শেষ। সো হুম, এটা খুবই গুরুত্বপূর্ণ যে টিমমেট যদি ভুলও করে, স্কিপ করা, যে সমস্যা নেই, এগুলো হইতে পারে, তুমি ট্রাই করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবেই ইয়া করতে হয়, টিমের সাথে ওভাবে আস্থা রাখতে হয়। তোমার টিমমেটের উপর আস্থা রাখলে তখনই তুমি আগাইতে পারবা। যেমন এই যে ফুটবলের কথা সেম, এই যে আমি যে ওকে এখন গোলটা আমি না দিয়ে যে আমি ওকে পাসটা দিয়ে দিছি, আমার ট্রাস্ট আছে যে সে ঢুকাই দিতে পারবে। ওই হ্যাঁ, ট্রাস্টটা না থাকলে কিন্তু আমি তার পাস দিতাম না। ব্যাপারটা এরকম। এটাই। তোমার প্র্যাকটিসের হ্যাঁ প্র্যাকটিসের ক্ষেত্রেও কিন্তু এটা, যে ভাই আমি যদি প্র্যাকটিস ম্যাচে দেখা গেছে যে হ্যাঁ 2 জন ডিফেন্ডারের মাঝখান দিয়ে বল দিয়ে দিছি, ও গিয়ে রিসিভ করতেছে, প্র্যাকটিস ম্যাচে যদি এরকম 2-3 বার আমরা প্র্যাকটিস করি, কিন্তু মেইন ম্যাচে মেইন কেউ ম্যাচে এরকম গিয়েও করতে পারবে না। এটা আমি হবে। ফাঁকা ফাঁকা দেখে আমি যদি পাস দিই, ও কিন্তু ওখানে যাবে, ও জানে যে হ্যাঁ প্র্যাকটিস ম্যাচে 2-3টা ওখানে পাস দিছে, ওর বিশ্বাস আছে যে আমি ওকে দিবই এখানে,
ও কিন্তু যাওয়ার জন্য রান নিবে, আমি ওকে দিব, এরকম। তো প্র্যাকটিস, আমরা যদি একসাথে টিম ওয়াইজ প্র্যাকটিস করি তাহলে জিনিসগুলো আসলে খুব বেশি নিজেদের মধ্যে বন্ডিংটা ওইভাবে হয়ে হ্যাঁ, যায় আসলে। হ্যাঁ। সো যেমন কি আমাদের একটা টিম ছিল, সিনিয়র ভাইয়ের সাথে আমার তখন টিম ছিল একটা। সো ওই কন্টেস্টে আমার পারফরমেন্স থাকতো সব সময়, আমার কন্টেস্টের লোয়েস্ট পারফরমেন্স যেটা, আমি ওইটাই দিতে পারতাম ওই কন্টেস্টগুলোতে, কারণ ওই সিনিয়র ভাইদের সাথে কম্বিনেশনটা যাইতো না। এখানে একটা টিমমেটকে রেসপেক্ট করার একটা ব্যাপার, যে হয়তো যে আমার যখন কোনো একটা প্রবলেম আমি ইমপ্লিমেন্ট করছি, স্যাম্পল ভুল হবেই, তাই না? ইনিশিয়ালি তুমি যখন হ্যাঁ, রান করবা, স্যাম্পল ইনপুট যখন দিবা, স্যাম্পলের আউটপুট ঠিকঠাক আসবে না, হালকা ফিক্স করা লাগে। ম্যাক্সিমাম টাইম এটাই হয়, এমন হয় না যে তুমি ফার্স্ট টাইম কোডটা লিখে ফেলছো, লিখে স্যাম্পল ইনপুট দিছো, স্যাম্পলও কোনো না মিলে কোনো গেছে। জায়গায় ভুল হইতেই পারে, স্বাভাবিক বিষয়। হ্যাঁ, স্যাম্পলটা ইনস্ট্যান্ট মিলে গেছে। আমার হয়তো গিয়ে কি জানো, যে আমি ফার্স্ট টাইম কোড লিখে রান করে যদি স্যাম্পল ইনপুট দিই, স্যাম্পল মিলে যায়, তখন এটা সাবমিট দিতে ভয় লাগে আমার, যে ভিতরে কোনো ঝামেলা আছে কিনা। মিললে ভয় লাগে, না মিললে হচ্ছে আমি যে ফিক্স করলাম, আমি বুঝতে পারছি যে একদম এই চিন্তা জিনিস ভাবনা জায়গায় করে। ঠিক করছি, হ্যাঁ, হ্যাঁ। এটা হবে। সো তখন দেখা যেত স্যাম্পল না মিললেও আমাকে পিছে থেকে তুলে দেওয়া হতো। সো এটার আচ্ছা, কারণে এটা হয়তো গিয়ে যে আমার ফুল এফোর্টটা আমি দিতে পারতাম না, এবং টিম কম্বিনেশনে ঝামেলা হয়ে যেত। প্রত্যেকবার আমাদের হাই রেটিং থাকা সত্ত্বেও আমাদের র্যাঙ্ক থাকতো একদম 20-30-এর বাইরে অনসেটগুলোতে। মানে চিটাং ডিভিশনের কন্টেস্টগুলোর কথা বলতেছি, ওখানে তো টিম কম, ধরো 65টা হ্যাঁ, টিমের মধ্যে আমাদের র্যাঙ্কই 40, ওইরকম হইতো, অথচ আমাদের রেটিং হাই। আচ্ছা, কিন্তু যখন ওই যে আমি আমার ফ্রেন্ডগুলোর সাথে টিম করছি, তখন আমি জানি বুঝতে কার স্ট্রেংথ কতটুকু, এবং প্রত্যেকজন যতক্ষণ পারতেছে না ততক্ষণ সে ট্রাই করতেছে। আমরা প্রিন্ট নিচ্ছি, প্রিন্ট নিয়ে দেন কোডটা যার যা সিরে বসে ডিবাগ করতেছি। সো যখন এটা করা হয়েছে, এবং আমি জানি যে কে কোন ইয়াতে স্ট্রং, আমার এক টিমমেট জিওমেট্রিতে স্ট্রং, আরেক টিমমেট হচ্ছে হেভি ইমপ্লিমেন্টেশনগুলোতে স্ট্রং। হ্যাঁ, বাকিরা সবাই মোটামুটি অ্যালগোরিদম দিয়ে সব জানি। সো তখন গিয়ে দেখা যাচ্ছে আমরা চিটাং ডিভিশনের কন্টেস্টগুলোতে টপ 5-এ ঢুকতেছি, টপ 3-তে ঢুকতেছি, সেকেন্ডও হয়েছি, এরকম প্রাইস পাওয়া শুরু করছিলাম তখন। অথচ আমাদের রেটিং তখন, রেটিং কম্বিনেশন ওই আগের টিম থেকে কম ছিল, রেটিং কম কম ছিল, ছিল। আচ্ছা, কিন্তু স্টিল আমরা ভালো র্যাঙ্ক করতেছিলাম আমাদের মতে। টিম কম্বিনেশন অনেক ভালো ছিল টিম তখন। হ্যাঁ, কম্বিনেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে, এবং আপনি যে টিমমেটকে স্যাম্পল রেসপেক্ট করা। হ্যাঁ, আপনি যে স্যাম্পলের কথা বললেন, এটা আমাদের এই নম্বরেও এরকম হয়েছে যে এই নম্বর, ও ফার্স্ট পার্ট তো মিলাইছে, আমার সেকেন্ড পার্টে আমি যেটা হিসাব করছি, হিসাব করে দেখি স্যাম্পল মিলতেছে না। কেন মিলতেছে না? পরে দেখি যে ওই যে পরে হিসাব করার আগে যোগ বিয়োগ বা এনসিআর যে ক্যালকুলেশন করার পর যে আমার পার্টটা ইয়ে আছে, যে এন আর আর যেটা আছে, আর এর মানটা হিসাব করতে একটু এদিক ওদিক হয়ে যাচ্ছিল। এইটা আবার ওই দুজন মিলে আবার একটু হিসাব টিসাব করে আবার ঠিক করে দেখি যে পরে হ্যাঁ ওইটা হয়ে গেছে। তো এই যে এই জিনিসগুলো তো স্বাভাবিক বিষয় যে আমার কোডের ভিতর একটু এদিক ওদিক হবে, স্বাভাবিক বিষয়। কোড করার সময় সবসময় ওই রকম হয় না। এখন দেখা যাচ্ছে যে কোথায় চেঞ্জ হইতেছে একটু ডিবাগ করি, আচ্ছা এখানে এখানে সমস্যা হয়েছে, আচ্ছা ঠিক আছে এটা তাহলে ঠিক করি, এই স্বাভাবিক বিষয় এটা। এটা তো টিমের অবশ্যই ইয়া থাকা লাগবে। এক্স্যাক্টলি। ওকে, সো আমরা শেষের দিকে চলে আসছি এখন। তো তোমার মোটামুটি এটা বলা যায় যে ইনশাল্লাহ, যেহেতু টপ 10 আসো, এশিয়া ওয়েস্টে যাওয়ার চান্স অনেক বেশি, এবং হ্যাঁ, চান্স অনেক ইনশাল্লাহ। বেশি। সো ওইভাবে ওইটার জন্য কীভাবে প্রিপারেশন নিচ্ছ, মেন্টালি অ্যান্ড প্র্যাকটিসের মাধ্যমে? আচ্ছা, আমি কন্টেস্ট করার পর দিন বাসায় আসছি। বাসায় আসার পর মোটামুটি সবসময়ই এই ল্যাপটপের সামনে বসে আছি, বাইরে এখনো খুব বেশি যাইনি, খেলাধুলা করতে যাইনি। বাসায় আসলে আমি খুব বেশি খেলাধুলা করি, কিন্তু এবার বেরিয়ে হই নাই আমি বাসা থেকে। যে আমার মাথায় টার্গেট যে আচ্ছা ঠিক আছে, যেহেতু হইছে আলহামদুলিল্লাহ আমার কন্টেস্টটা, আল্লাহ ভাগ্যে কি রাখছে সেটা পরের বিষয়, আমার যতটুকু চেষ্টা করা দরকার আমি সেটা চেষ্টা করবো। তো আমি মোটামুটি এখন আপাতত আহ, এই আমাদের যে আইইউপিসি যেগুলো আছে, লাস্ট রিসেন্ট আইইউপিসি গুলো আছে, এইগুলো একটু হালকা পাতলা করে সলভ করতেছি। আর এরপর আমি চিন্তা ভাবনা করতেছি যে দেখি কোনো রিসোর্স পাই কিনা, যে এশিয়া ওয়েস্টের যে প্রবলেম গুলো আছে এইগুলা সলভ করার। যেহেতু ওইগুলো একটু অন্যরকম হবে অবশ্যই, স্বাভাবিক বিষয়, ওইগুলো সেটারও বাহিরের ইয়াটা সবকিছু মিলে ওইগুলো প্র্যাকটিস করার চিন্তা ভাবনা আছে। এক দুদিন পর থেকে শুরু করবো। এইদিকে আমি আগে গুছিয়ে নিতে চাচ্ছি যে এইদিকে আমার যেগুলো আছে, যে লাস্ট রিসেন্ট আইবিসি যেগুলো আছে, এগুলো একটু সলভ করি আগে নিজে নিজে। এরপর আমি আর কোড ফোর্সেও এখন একটু প্র্যাকটিস করতেছি, কোড ফোর্সের একটু বাড়াই দিচ্ছি, যেহেতু আমার রেটিংটা একটু কম। আগে একটা রেটিং, ভালো একটা রেটিং করতে হবে, এটাও মাথায় রাখছি। মোটামুটি কোড ফোর্স প্লাস ওই প্রবলেম গুলো সলভ করবো এখন, যতদিন সময় আছে ইনশাল্লাহ করতে থাকবো। ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। এটা তোমার মানে একটা ঘুরে দাঁড়ানোর সুযোগ, এশিয়া ওয়েস্ট, এখানে অনেক কিছুই হয়। জি, এখানে এখানে ইনশাল্লাহ। যদি সেম টিম কম্বিনেশন বজায় রাখতে পারো, অনেক কিছু হইতে পারে। ঠিক
ঠিক আছে। জি সো এটা ইনশাল্লাহ। আল্লাহ ভরসা আর কি। যেমন কি আমাদের ট্রেনার সাইফ এবং আত্মান্তকির টিম, ওরা ওয়ার্ল্ড ফাইনালিস্ট। হ্যাঁ ওদের কিন্তু হ্যাঁ। ঢাকার রিজিনাল র্যাঙ্ক মেবি 15-এর বাইরে ছিল সেবারে। সো আচ্ছা ওখান থেকে ওরা এশিয়া ওয়েস্টে কোয়ালিফাই করছে, অ্যান্ড এশিয়া ওয়েস্টে গিয়ে 5th হয়ে গেছে আল্লাহর মতে, অ্যান্ড ওখান থেকে ওয়ার্ল্ড ফাইনালিস্ট। কথা হ্যাঁ, বুঝছো? ওনারা অল ফাইনালিস্ট যখন ছিল হ্যাঁ তখন হ্যাঁ হ্যাঁ, দেখছি। ওয়ার্ল্ড ফাইনালিস্ট হয়েছে কিন্তু এশিয়া ওয়েস্ট থেকে, বাংলাদেশ থেকে হয় নাই। সম্ভবত সম্ভবত মিশরে মিশরে ছিল ছিল, ওনাদের হ্যাঁ কন্টেস্ট। মিশরে, ইজিপ্টে, ইজিপ্টে হয়েছিল। হ্যাঁ ইজিপ্টে সো এটা একটা বড় দেখছি। চান্স, তুমি যদি কম্বিনেশনটা বজায় রাখতে পারো, এটা একটা বিশাল চান্স তোমার হাতে ওয়ার্ল্ড ফাইনালিস্টে যাওয়ার। ওইটা নিয়ে আবার বেশি প্রেশার ইনশাল্লাহ। নিলে আবার কন্টেস্ট খারাপ হবে। প্রেশারও বেশি না নিবা না, বাট প্রেশার বলতে আমার প্র্যাকটিস যেটা দরকার আমি প্র্যাকটিস প্র্যাকটিস যেটা করি, ওটা করেই সেটা যেতে হবে। পরেরটা পরে দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এই আর কি। ওকে, তাহলে আমরা পডকাস্টের শেষে লাস্ট তোমার থেকে কিছু উপদেশ নিব। আমাদের যে বর্তমান কম্পিটিটিভ প্রোগ্রামার ইয়ারা আছে, কমিউনিটি আছে, যারা জুনিয়র আছে স্পেশালি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তাদের প্রতি কিছু ফাইনাল গাইডলাইন এবং মোটিভেশনাল কিছু কথা বলো। আচ্ছা। আসলে জুনিয়রদের আমি সবসময় এটা বলি যে তোমরা আসলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কম্পিটিটিভ প্রোগ্রামিং করো। যদি এটা খুব বেশি সময় মনে হয় তাহলে তোমরা অন্তত ফার্স্ট ইয়ারটা কম্পিটিটিভ প্রোগ্রামিং করো। কারণ আসলে আমি যেটা দেখছি যে আমার যারা যে ফ্রেন্ডরা মোটামুটি কম্পিটিটিভ প্রোগ্রামিং প্রথমে দিয়ে করতো, ওরা চাইলে যে যখন দেখতেছে এটা ভালো লাগতেছে না তখন সুইচ করে মতো যাইতে পারছে, সমস্যা নেই। কিন্তু একজন প্রথমে অন্য কিছু করে পরে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ আসতে আসলে অনেক বেশি কঠিন হয়ে গেছে, পরে হয় না। এক্সেপশন এক দুইজন আছে আমাদের সিনিয়র ভাইদের মধ্যে আছে, কিন্তু তারা অনেক ডেডিকেটেড ছিল, তাদের হিসেবে আলাদা। কিন্তু যারা মোটামুটি ফার্স্ট ইয়ার কম্পিউটার প্রোগ্রামিং করে নাই, পরে এক দুই দুই বছর পর দেখতেছি আমাদের ফ্রেন্ডরা তো কম্পিউটার প্রোগ্রামিং ভালো করতেছে, ওই টাইমে গিয়ে একটা সমস্যা হয়ে যায় কি, দেখা যায় যে জুনিয়ররা আমার থেকে ভালো করতেছে। তো তখন একটা লজ্জা শরমেরও বিষয় আছে, জিনিসটা এইরকম হয়ে যায় যে আমি কন্টেস্ট করতেছি, আমার জুনিয়র অনেক উপরে, আমি অনেক নিচে, মাত্র শুরু করছি। তখন নিজেরও ওই বিবেক লাগে আর যাইতে চায় না আসলে, ঠিক আছে, হুম এটা হুম হয়ে হুম যায়। হুম। তো এই জন্য আমি জুনিয়রদের সবসময় বলি যে আসলে তোমাদের 2 বছর না হোক 1 বছর আগে তোমরা সবাই ট্রাই করো কম্পিটিটিভ প্রোগ্রামিং। ট্রাই করার পর যদি তোমার মনে হয় যে সবার যে ভালো লাগবে এমন জিনিসটা না, ঠিক আছে, এটা তো মানে এক একজনের টেস্ট এক এক রকম। তো তোমার যদি 1 বছর পর মনে হয় যে না আমি আসলে এটা আমার দ্বারা হবে না, তখন তুমি অন্য কিছু মুভ করতে পারো, সমস্যা নাই। আর এই 1 বছর যে ও ট্রাই করলো, ওর যে কোনো ক্ষতি হয়েছে এমন কিছু না, ওর কিন্তু ইমপ্রুভমেন্টই হয়েছে সব দিক থেকে ওর। যেহেতু ও সিবির সাথে লেগেছিল, অবশ্যই ওর ল্যাঙ্গুয়েজের জিনিসগুলো আস্তে আস্তে জিনিস কিছু শিখতে না পারবে, ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখতে পারছে। ওর একাডেমিক লাইফে এই জিনিসগুলো কাজে লাগবে পরবর্তীতে গিয়ে, হয়তো শিখতে শিখতে আস্তে আস্তে গ্রাফ টাফ শিখছে, এগুলো দেখা যাবে এই গ্রাফগুলো আমাদের একাডেমিক লাইফে খুব ভালো কাজে লাগে, অনেক সাবজেক্ট আছে। তো এই জন্য আমি বলবো যে তোমাদের অবশ্যই প্রথম বছর কম্পিটিটিভ প্রোগ্রামিং ট্রাই করতে হবে, ট্রাই করা উচিত। এটা প্রথম সাজেশন, অবশ্যই ট্রাই করতে হবে। তারপর এখন যদি প্রথম বছর করে তোমার যদি মনে হয় যে হ্যাঁ না ঠিক আছে, আর এইগুলা নিয়ে চিন্তা করার দরকার নাই যে আমি যে করতেছি আমি এটার বেনিফিট কি পাবো পরবর্তীতে। যারা করছে, টু বি অনেস্ট, যারা মানে ভার্সিটিতে আসছে তারা যদি সিনিয়র ভাইদের দিকে দেখে যারা করছে, তারা অলরেডি কোথায় গেছে তারা দেখলে বুঝতে পারবে। কিছু করার দরকার নাই, তুমি জাস্ট তোমার সিনিয়র ভাইদের দিকে দেখো, যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করছে তারা অলরেডি বের হওয়ার আগে জব পেয়ে যায় বেশিরভাগ। হুম। এরকম হয়, আমি দেখছি অনেক ভাই, আমাদের ভাইরা আছে, অনমন এর 48 এর ভাইরা আমি যারা নিজেও আছে, আমি তারা বের নিজেও হয়। ফাইনাল ইয়ার এক্সামের আগে জব কনফার্ম করছিলাম, হ্যাঁ তারপর এটা ফাইনাল এটা ইয়ার এক্সাম স্বাভাবিক দিছি। বিষয়। কম্পিটিটিভ প্রোগ্রামিং এ এই জিনিসটা সবচেয়ে বেশি হয় যে কম্পিটিটিভ প্রোগ্রামিং করছে ও বের হওয়ার আগে জব। অন্য যে কোনো সেক্টরে দেখা যায় অনেক ডিলা হয়, এমনকি ইয়া হয়, কিন্তু কম্পিটিটিভ। ধরো তোমাদের সাথে পার্টিসিপেট করছে ওই যে আই গেস কত 23rd সিউর টিম, 23তম হয়েছে আচ্ছা। আর কি হ্যাঁ আইসিবিসিতে, হ্যাঁ হ্যাঁ ঢাকা রিজিয়নালে। হ্যাঁ সো ওদের হ্যাঁ। টিমমেট সাব্বির হাসান, সিপিএস একাডেমির স্টুডেন্ট, সাব্বির, হ্যাঁ। ও এখনো আচ্ছা গ্রাজুয়েশন ভালো করে কমপ্লিট হয় নাই, বাট ও অরবিটেক্সে অফার পেয়ে গেছে আলোর মতে। আচ্ছা। সো যাক এটা আর কি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ এটা হয়, এটাই আমি বলতেছি যে এটা তো মানে স্বচক্ষে দেখা আমার যেহেতু এটা, হুম হুম। তাহলে এইগুলো নিয়ে আসলে চিন্তা করার দরকার নেই আমি এটা করলে কি হবে না করলে কি হবে। আমি আপাতত ট্রাই করি, যতদিন ট্রাই করা আমার মনে হইতেছে আমি পারবো ততদিন ট্রাই করি। হ্যাঁ। আহ সবার এই চিন্তা ভাবনা এটা আসলে করা উচিত, ট্রাই করতে হবে। এরপর এইগুলো নিয়ে চিন্তা না করে জাস্ট ট্রাই করা উচিত। তারপর যদি যতদিন করার পর ফার্স্ট ইয়ার করলাম, এরপর যদি মনে হয় যে হ্যাঁ অবশ্যই আমার করা উচিত, তখন আমি অবশ্যই এটাতে খুব ভালোভাবে লেগে থাকবো। ডেডিকেশনটা এখানে দিতে হবে, এটা হলো মেইন কথা। কারণ দেখা যায় যে আমি 2 দিন প্র্যাকটিস করলাম 3 দিন করলাম না, এটা এরকম যে আমি যদি 1 সপ্তাহ না করি আমার আবার মনে হইতেছে আমি কিছু পারি না, আবার হ্যাঁ শুরু থেকে শুরু করা লাগতেছে, এরকম। কম্পিটিটিভ প্রোগ্রামিংটা এরকম জিনিসই, হ্যাঁ। আমি 1 সপ্তাহ 1 মাস করলাম না, 1 মাস পর শুরু করলে আমাকে আবার শুরু থেকে করা লাগবে, এরকম।
আবার আমার 800 900 1000 রেটিং এর প্রবলেম সলভ করে আস্তে আস্তে উপরের দিকে আসতে হবে এরকম। তো এই জন্য এটা আসলে রেগুলারিটি মেনটেন করা উচিত, হুম একদম রেগুলারিটি, যে আমি আমার নির্দিষ্ট একটা লাইফে মানে আমার প্রতিদিনের একটা ডেইলি রুটিনে আমি কম্পিটিটিভ প্রোগ্রামের জন্য একটা টাইম রাখবো, এই টাইমে আমি প্রবলেম সলভ করবো। এটা খুব ভালো হয়, এটা খুব ভালো প্র্যাকটিসও, যে আমার প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম, যেমন আমি আমার যেরকম টিউশন করাইতে গেলে আমার তো প্রতিদিন টিউশন করাইতে হয়, একদিন পর পর করাইলে হয়তো করতে হয়, টাইমটা ফিক্সড, এরকম আমার কম্পিউটার প্রোগ্রামিং এর প্রতিদিন একটা টাইম ফিক্স করে রাখা উচিত, যে এই টাইমটা আমি ওখানে দিব। আচ্ছা, এইটা হইলো সেকেন্ড, যেটা বললাম যে আগে ট্রাই করা উচিত অবশ্যই, তারপর প্রতিদিন ডেইলি লাইফে প্র্যাকটিস করতে হবে। এই হুম দুটো সাজেশন অবশ্যই সবাই আসলে ভাই মানে মাস্ট ভার্সিটি লাইফে এসে এটা করা উচিত, হুম এই হুম। দুইটা প্র্যাকটিস। এরপর যদি আরো কিছু থাকে যে খুব মানে বেশি যাদের মানে এদিকে আগ্রহ বেশি, তারা বিভিন্ন টপিক গুলো আস্তে আস্তে জিনিস যখন দেখবে যে হ্যাঁ আমার এসএসসি শেখা শেষ, আমি মোটামুটি একটা কোড ফুটছে, একটা রিডিং উঠতেছে, এখন আমার আসলে বিভিন্ন টপিক শেখা দরকার, তখন চাইলে সে এই এই যে টপিক গুলা শেখার জন্য আসলে যে জিনিসগুলো আছে এগুলো আসলে খুব বেশি রিসোর্স ওইভাবে পাওয়া যায় না, বা শিখতে গেলেও ইয়া হয়, কম্পিউটার প্রোগ্রামিং বেশ কিছু টপিক আছে এগুলো পাওয়া যায় না। তারপর এই জিনিসগুলো আসলে চাইলে তারা কোর্স করতেও পারে, তাদের ইচ্ছা। যারা যে অনেকে, আপনি যেমন বলেন ভাই আপনার ব্লগ পড়তে ভালো লাগে, তাহলে তুমি যদি সেই ব্লগ গুলো খুঁজে বের করো, ব্লগ পড়ে পড়ে তুমি শিখতে পারো, কোনো সমস্যা নাই, ইউ মোস্ট ওয়েলকাম। তোমার যদি মনে হয় যে না আমি আসলে ভিডিও দেখে ভালো শিখি, তাহলে যে কোনো একটা কোর্স তোমার যেটা ভালো লাগে সবার থেকে সাজেশন নাও, সিনিয়র যারা আছে তাদের থেকে সাজেশন নিয়ে একটা কোর্স নিতে পারো, সেটার আন্ডারে চললাম, সেটাও মোস্ট ওয়েলকাম, কোনো সমস্যা নাই। তোমার যেটা ভালো লাগে সেটাই করবা, কিন্তু জাস্ট ফোকাসটা এদিকে থাকবে, প্র্যাকটিসটা এদিকে থাকবে, এই জিনিসটা মেইন। এটাই। ওকে, ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং কমিউনিটিকে গাইডলাইন্স দেওয়ার জন্য, তোমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার জন্য। আসলে এটা তো এই কাজটা আমি মনে করি সবাই যারা এখন দিন শেষে সিপিতে ভালো করে শেষ পর্যায়ে আছে তাদের এটা দায়িত্ব, যাতে করে তারা একটা কমিউনিটিকে কি ফেরত দেয় কিছু, যে এতদিন তুমি তোমার হ্যাঁ সিনিয়রদের অবশ্যই। থেকে মোটিভেশন পাইছো, এখন এসে তুমি দিচ্ছ, কিছুদিন পরে তোমার হ্যাঁ থেকে আজকে যারা শিখবে তারা, তুমি কিছুদিন পরে জবে ঢুকে যাবে, আস্তে আস্তে সিপি থেকে দূরে সরে যাবা। হ্যাঁ আজকে যারা তোমার কথা শুনবে এবং প্র্যাকটিস করবে, কিছুদিন পরে তাদের আসতে হবে এই প্ল্যাটফর্মে এবং তাদের থেকে মোটিভেশনগুলো দিতে হবে। এই জিনিসটা হচ্ছে যে গিয়ে মানে গিভ ব্যাক করা আর কি কিছু। সো তোমাকে অসংখ্য ধন্যবাদ এই গাইডলাইন্সগুলো দেওয়ার জন্য এবং আমাদের পডকাস্টে আসার জন্য। আর ইনশাল্লাহ ইন ফিউচার আরও কাজ করবো তোমাকে নিয়ে, যাতে করে আমরা সিপি কমিউনিটিকে কোনো ভালো কিছু যাতে দিতে পারি ইনশাল্লাহ। এই আর ইনশাল্লাহ, কি। ইনশাল্লাহ, অবশ্যই। ঠিক আমি আছি আছে, ইনশাল্লাহ আপনার সাথে ইনশাল্লাহ ইনশাল্লাহ। সবসময়, যেহেতু আমি সিপিএস একাডেমির একদম শুরুর তোমার সাথে তো দিকের ওই যে স্টুডেন্ট একদম আমি। সিপিএস একাডেমি শুরু করছে তখন হ্যাঁ থেকেই কথা হয় আমার তোমার সাথে হ্যাঁ, তো এই মোটামুটি। জন্য মোটামুটি আমারও ইচ্ছা আছে, যদি ইন ফিউচার যদি কোনো ইয়া হয়, আমি ইনশাল্লাহ সবসময় থাকবো সিবিএস একাডেমির সঙ্গে, যেহেতু ইনশাল্লাহ, আমার মানে আমি আমার মানে এটা ধরি যে আমার আসলে এই এসটিএল প্লে লিস্টটাই আমার আসলে সবকিছু শুরু থেকে ইয়া করে দিছে, এই জন্য টার্নিং আমারও পয়েন্ট ছিল। আপনার সাথে কাজ করার, হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে কাজ করার ইচ্ছা ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ওকে, আল্লাহ ভরসা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওকে, আচ্ছা, আসসালাম। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করি। সবাইকে ধন্যবাদ। সো আজকে থেকে ভালোভাবে প্র্যাকটিস করো আইসিপিসির জন্য, নেক্সট ইয়ার আইসিপিসির জন্য ভালো করে প্রিপারেশন নাও। অ্যান্ড রিসোর্সের অভাব নাই, জাস্ট তোমার ডেডিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ, এই আর কি। সো আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।